ওকে, ঠিক আছে। দেখেন আপনার প্রিপারেশনটা এরকম হলে মানে এরকমভাবে আপনি চিন্তা করবেন না যখন আমরা ক্লাস নিচ্ছি, ক্লাসে আপনার একেবারে হুবহু সব কিছু হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি রেগুলার ক্লাস করেন, অ্যাটলিস্ট আপনার একটা আইডিয়া থাকবে, যে আইডিয়াটা এরকম হবে যে এই সিবিএলএমে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলা কি আমাকে বেশি পড়তে হবে, এই সম্পর্কে জাস্ট একটা ধারণা থাকতে হবে। আর এই জিনিসটা এটা, ঠিক আছে? যে হলিস্টিক অ্যাসেসমেন্ট ডিজাইন বলতে এটা বোঝায়, তারপরে কি ক্লাস্টার কম্পিটেন্সি বলতে এটা বোঝায়, অ্যাসেসমেন্টের প্রকারভেদ এটা। জাস্ট আপনার একটা কি বেসিক আইডিয়া হলে আপনার জন্য ক্লাস সাকসেস। এরপরে বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তো আপনাকে বেশ কিছুটা পড়তে হবে। হ্যাঁ, আপনাকে আমি বলছিলাম যে আলাদা করে একটা ছোট মানে প্যাড শিট বা পকেট নোট বানানোর জন্য। হ্যাঁ, ওই পকেট নোটের ভিতরে মূল যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো কি আমরা যদি একটু একটু করে মানে রেগুলার একটু পড়ার চেষ্টা করতাম, মাঝে মাঝে একটু পড়তাম, তাহলে আমাদের জন্য কি আরও সুবিধা হতো। এই যে আমরা যে আপনাদেরকে বিভিন্ন কাজগুলা দিচ্ছি, এই কাজগুলা আপনারা যদি একটা খাতার ভিতরে সুন্দর করে ডকুমেন্ট আকারে লিখে রাখেন, হ্যাঁ, অথবা যারা সুন্দর করে লিখছেন, ঠিক আছে, তাদের কাছ থেকে যদি আপনারা এটা কালেক্ট করে নেন, হ্যাঁ, এতে আপনাদের সুবিধা হবে কি আপনারা এগুলাও যদি পড়েন, এটাও আপনার জন্য কি হবে, হেল্পফুল হবে। কারণ এই জিনিসগুলো আপনি নিজে লিখছেন, এগুলো পড়তে আপনার খুব বেশি সময় লাগবে না। দেখেন পড়ালেখা বিষয়টা কিন্তু আহ, মানে দুই ধরনের করা যায়। আপনি পরিশ্রম করতে পারেন, পরিশ্রমটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি অর্ডিনারি পরিশ্রম। এই অর্ডিনারি পরিশ্রমে আপনাকে অনেক বেশি কি পরিশ্রম করতে হবে, বাট আপনি রেজাল্টটা পাবেন যথেষ্ট যথেষ্ট কম। ঠিক আছে, আরেকটা হচ্ছে স্মার্ট। ঠিক আছে, মানে স্মার্টলি আপনি চাইলে কি করতে পারেন, পড়াশোনা করতে পারেন, প্রিপারেড নিতে পারেন। এখন আপনি যদি স্মার্টলি প্রিপারেশন নেন, প্রিপারেড হন, সেই ক্ষেত্রে কিন্তু কি আপনি অল্প পরিশ্রমে অনেক বেশি পরিমাণ জিনিস মনে রাখতে পারবেন, অনেক বেশি পরিমাণ জিনিস বুঝে রাখতে পারবেন। এখন কথা হচ্ছে কি অনেকে অনেক পরে কিছুই মনে থাকে না, আবার অনেকে অল্প পরে অনেক কিছু মনে থাকে। এটা কিন্তু একটা বেসিক পার্থক্যের কারণে। ঠিক আছে, পড়ালেখার স্টাইলটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কারণ স্টাইল অফ এডুকেশনের উপরই ডিপেন্ড করতেছে এটা আপনার মাথায় কতক্ষণ থাকবে। ঠিক আছে, আমরা সব সময় পড়ালেখার সময় আমাদের মাথাতে কি করি, একটা সিগন্যাল দিয়ে রাখি। যেমন আমরা যখন স্কুল কলেজে পড়ছি তখন আমরা চিন্তা করছি আগামীকাল পরীক্ষা বা আগামী পরশু পরীক্ষা, এর জন্য আমি পড়তেছি, ব্রেনকে কিন্তু অলরেডি বলে রাখি। এ কারণে ব্রেন কি করে, এই জিনিসগুলা পরীক্ষা দিন পর্যন্ত মনে রাখে। যখন আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পর পরই কি এগুলো ব্রেন মনে করে যেহেতু এটা পরীক্ষার জন্য শিখছিলাম, এখন আর এগুলো দরকার না, এগুলো ডিলিট করে দেওয়ার কি চেষ্টা করে। ঠিক আছে, যে কোনো জিনিস আপনি যে উদ্দেশ্যে শিখবেন, যে দরকারে শিখবেন, ঠিক আছে, ওই উদ্দেশ্য ওই দরকারের জন্য এই জিনিসটা কি মনে থাকবে। এই জন্য আমাদেরকে কোনো জিনিস শেখার সময় পজিটিভলি শিখতে হবে। ঠিক আছে, আমরা যখন এখানে বিভিন্ন জিনিস শিখবো তখন আমাকে মেন্টালিটি এইভাবেই গ্রো করতে হবে যে আমি এখানে একজন ট্রেনার হিসাবে কাজ করব। ঠিক আছে, তাহলে ট্রেনার হিসাবে যে যে যোগ্যতাগুলো লাগে, ওই যোগ্যতাগুলো সম্পর্কে আমার ধারণা থাকবে, আমি এটা কি লাইফ টাইম কাজে লাগাবো। আমি একজন অ্যাসেসর হিসাবে কাজ করব, এটা আমি কি লাইফ টাইম কাজে লাগাবো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি আপনার ম্যাক্সিমাম জিনিসই আপনার লাইফ টাইম মনে থাকবে। ঠিক আছে, বাট আপনি যদি মনে করেন যে এটা শুধু অ্যাসেসমেন্ট পরীক্ষা দিন পর্যন্ত পড়তে হবে, তাহলে কিন্তু এটা আপনার বেশি দিন মনে থাকবে না, বেশি দিন স্ট্রে হবে না। ঠিক আছে, আবার বিভিন্ন ছোট ছোট ওয়ে আছে, যে ওয়েগুলোর মাধ্যমে আপনি কি অনেক লম্বা লম্বা জিনিস মানে কি মনে রাখতে খুব সহজ হয়। যেমন আপনি ইচ্ছা করলে কি ওই যে অ্যালফাবেটিকভাবে মনে রাখতে পারেন, যে ওখানে যতগুলো অ্যালফাবেট আছে সেটা দিয়ে আপনি, যেমন ভার্ক, VARK, ভার্ক, এই ভার্ক দিয়ে পুরো আমরা কি আমাদের কমিউনিকেশন সিস্টেমটাকে আমরা মনে রাখতেছি। স্মার্ট দিয়ে আমরা আমাদের গোলকে মনে রাখতেছি। ঠিক আছে, এই টাইপের ছোট ছোট ওয়ার্ড তৈরি করে আপনি মনে রাখতে পারেন, আপনি ছন্দ তৈরি করে মনে রাখতে পারেন। যেমন আমরা যে আগে পড়তাম কি টানে সে কি মজা। ঠিক আছে, এখন চিন্তা করেন টানে সে কি মজা, এটাতে আমরা কি মনে রাখছি, এটাতে আমরা মনে রাখছি বৃহত্তর ময়মনসিংহের যে ডিস্ট্রিক্টগুলো ছিল সবগুলা ডিস্ট্রিক্টকে একসাথে মনে রাখছি। কারণ আমি যদি বারবার মুখস্থ করতে চাই এটা মনে থাকবে না। কিন্তু আমি যদি বলি টানে সে কি মজা, তাহলে দেখেন টতে কি টাঙ্গাইল আমার স্পষ্ট মনে আসতেছে, নতে কি টানে, নতে নেত্রকোনা, তাহলে টাঙ্গাইল নেত্রকোনা, সে কি শেরপুর, আর কিতে কিশোরগঞ্জ, মজা মতে, মতে কি ময়মনসিংহ, জতে জামালপুর। এই যে 6টা ডিস্ট্রিক্ট নিয়ে একটা বিভাগ, এটা আপনি যদি সারাদিন মনে রাখেন, বিভিন্নভাবে মুখস্থ করার চেষ্টা করেন,
তাহলে কি হবে, এটা আপনি বেশি দিন লাস্টিং করবে না আপনার, আপনি হয়তো ভুলে যাবেন, যে কোনো 2টা বা 3টা ডিস্ট্রিক্ট আপনার মনে থাকবে না। বাট আপনি যদি এই সহজ শব্দটা মনে রাখেন, টানে সে কি মজা, তাহলে আপনার জীবদ্দশায় আপনি কোনোদিন কি করবেন না, এটা ভুলতে পারবেন না, চাইলেও ভুলতে পারবেন না। এরকম কিছু টেকনিক আপনার নিজে থেকে, কারণ সব টেকনিক সবার জন্য অ্যাপ্লিকেবল এটা আমরা কখনো বলি না। এক একটা টেকনিক এক একজনের জন্য কি অ্যাপ্লিকেবল, আর আপনার জন্য কোন টেকনিকটা ভালো এটা আপনি বেস্ট, আপনি ভালো জানেন, ঠিক আছে? তবে একটা জিনিস ঠিক, আপনাকে কোনো না কোনো টেকনিক্স অবলম্বন করতে হবে, এটা আমরা আরও ভালো করে জানি যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? আমাদের অনেক অনেক জিনিস মনে রাখতে হয়, অনেক জিনিস। এখন এই জিনিসগুলো আমাদের শুধুমাত্র মনে থাকে কি বিভিন্ন রকম টেকনিক, বিভিন্ন রকম প্রসিডিউরের মাধ্যমে, এগুলো মুখস্থ করে কখনো মনে রাখা যাবে না, ঠিক আছে? আমাদের শরীরে প্রায় কি মনে করেন 400-500 ইনফ্লামেশন আছে, এই ইনফ্লামেশনগুলো আমাদের সবগুলো মনে রাখতে হয়, আর আমরা শুধুমাত্র ITIS এই 4টা শব্দ দিয়ে সব ইনফ্লামেশন মনে রাখি। ঠিক এরকমভাবে আপনি যখন এটা পড়তেছেন, আপনাকে বিভিন্ন নিজেকে কি করতে হবে, বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস অ্যাপ্লাই করে কি মনে রাখার চেষ্টা করতে হবে, শুধু ঘটঘট করে মুখস্থ করলে হবে না, আপনি অনেক কিছু ভুলে যাবেন, ঠিক আছে? যাই হোক, আমার এই কথাগুলো বলা দরকার ছিল এই জন্য যে আমরা অনেকে ডিপ্রেসড হয়ে যাই, হ্যাঁ, যে আমি কি পারতেছি না, আমার কিছু হবে কি না, আমি পারবো কি না, এই টাইপের ডিপ্রেশন আপনার মধ্যে ডেভেলপ করতে পারে, যে আমি কিছু বুঝতেছি না, আমার কাছে অনেক কঠিন লাগতেছে, এইগুলো সবই নেগেটিভ থিঙ্কিং, ঠিক আছে? এইসব নেগেটিভ থিঙ্কিং সাইড সরায় রাখতে হবে। আপনি যদি এখানে নাও পারেন, আপনার জায়গা জমি কেউ দখল করে নেবে না। আপনি যদি একটা অ্যাসেসমেন্ট দেন, ওই অ্যাসেসমেন্ট দিলে আপনার হারানোর কিছুই নাই, আপনি হয় কম্পিটেন্স হবেন, না হলে কিছু শিখবেন, ঠিক আছে? কারণ নট ইয়েট কম্পিটেন্স হওয়া মানে আপনি স্পষ্ট করে বুঝবেন যে আসলে আপনার কোন কোন সেক্টরে ডেভেলপ করা দরকার, তখন আপনি নিজ দায়িত্ব ওই সেক্টরগুলোতে ডেভেলপ করতে পারবেন। বাট আপনি যদি একবারও মানে না দেন, তাহলে কিন্তু আপনি বুঝবেনই না যে আপনার আসলে কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, ঠিক আছে? আর রিঅ্যাসেসমেন্ট দেওয়া এগুলো খুবই সহজ, ঠিক আছে? যে আপনি অল্প টাকার ভিতরে খুব দ্রুত সময়ের ভিতরে কি করতে পারবেন, রিঅ্যাসেসমেন্টগুলো দিতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলি, কখনো ডিপ্রেসড হওয়া যাবে না, কখনো চিন্তা করা যাবে না আমি পারবো কি না, এত কঠিন, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে থাকেন, এটা আজকে না পারলে কালকে অবশ্যই পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ওকে, লাস্ট ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম আপনাদের মনে আছে? আপনারা ঘুমাই যান নাই তো? স্যার ওই ডিজাইনিং কম্পিটিশন বেসিস অ্যাসেসমেন্ট পর্যন্ত। ওকে ফাইন, আমরা মূলত 17 পেজ পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে আমরা শুরু করি, এখানে ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা শুরু করি পড়া। দেখেন, আমরা আসলে পড়া বাদ দিয়ে আপনাদেরকে অনেক কথা বলি, আপনারা ওগুলো কিছু মনে রাখেন না, ঠিক আছে? এটা আপনাদের বেটারমেন্টের জন্যই বলা হয়। কারণ এখানে আমরা সবাই ম্যাচিউরড এনাফ, তাই না? সো আপনাদেরকে বোঝানোর মতো আসলে কোনো কিছু আমার কাছে নাই এক্সট্রা। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হইতেছে? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। স্যার আমাদের রাইটিং এ কতর ভিতরে কত পেতে হবে একটু বললে ভালো হতো। আমরা প্রথম ক্লাসে এগুলো বলছি, হ্যাঁ, যে আমাদের টোটাল 25 মার্কসের পরীক্ষা হবে নতুন সিলেবাস আসা পর্যন্ত। অলরেডি কিন্তু নতুন সিবিএলএম তৈরি হয়ে গেছে, এটা জানেন আপনারা? নতুন সিবিএলএম কিন্তু অলমোস্ট তৈরি, এবং সিবিএলএম এ যথেষ্ট চেঞ্জ আছে, অনেক চেঞ্জ আছে সিবিএলএম এ, ঠিক আছে? তাহলে নতুন সিবিএলএম অলরেডি তৈরি, নতুন সিলেবাস আসার আগ পর্যন্ত আমাদের বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী আপনার টোটাল 25 মার্কসের অ্যাসেসমেন্ট হবে। এই 25 মার্কসের ভিতরে 10 মার্কস থাকবে এমসিকিউ, 10 মার্কস থাকবে শর্ট কোশ্চেন, আর 5 মার্কস থাকবে ম্যাচিং, টেবিল ম্যাচিং। ক্লিয়ার তো? বুঝতে পারি নাই। বললাম যে রাইটিং তো 25 মার্কের হবে, এখানে মিনিমাম কত পেতে হবে পাস করার জন্য? ব্রেঞ্চ মার্ক হচ্ছে মিনিমাম 20, তারপরে ব্রেঞ্চ মার্কটা কি করে ভ্যারি করে।
মানে এটা অ্যাসেসমেন্ট টু অ্যাসেসমেন্ট ভেরি করে, কোনো কোনো জায়গায় 22ও ধরতে পারে, তবে ম্যাক্সিমাম জায়গায় 20 ধরে। হ্যাঁ, 20 পেতে হবে আপনাকে মিনিমাম। ঠিক আছে, বেঞ্চমার্কটা কিন্তু ভ্যারি করে, আমি বারবার বলতেছি, তবে মানে মিনিমাম হচ্ছে কি 20 পেতে হবে। কোনো কোনো জায়গায় এমনও হয় 18 পর্যন্তও কি বেঞ্চমার্ক ধরে, আবার কোনো কোনো জায়গায় 22 পর্যন্ত নিয়ে যায়, যেখানে অনেক বেশি সহজ কোশ্চেন হয়। ঠিক আছে, সে জায়গায় 22 পর্যন্ত বেঞ্চমার্ক নিয়ে যাওয়া যায়। আবার কঠিন কোশ্চেন হলে কি 20 পর্যন্ত 18 পর্যন্ত নিয়ে যাওয়া যায়। কিন্তু আপনাদের প্রিপারেশন ওইটা থাকলে হবে না, আপনাদের প্রিপারেশন 25 পাওয়ার প্রিপারেশন নিয়ে যাইতে হবে। ঠিক আছে, আপনি যদি মনে মনে একবারও ভাবেন যে 20 পাইলেই তো হবে, 20 পাওয়ার প্রিপারেশন নিয়ে যাই, তাহলে কিন্তু 20ও পাবেন না, 17 পাবেন। ক্লিয়ার? এমনি স্যার কোশ্চেন পড়লে কি কমন পড়ে নাকি পড়ে না? দেখেন, প্রত্যেকবারই নতুন কোশ্চেন হয়। ঠিক আছে, কমন যদি দু একটা পড়ে সেটা ভাগ্যের বিষয়। কারণ কি, এনএসডির কাছে কোশ্চেনের সেটের কোনো অভাব নাই। হ্যাঁ, আর প্রত্যেকটা কোশ্চেন আসুক না আসুক, যেগুলো আমরা পড়াচ্ছি এর ভিতর থেকে আসবে, কিন্তু কোশ্চেনগুলোর প্যাটার্নটা চেঞ্জ হবে। ঠিক আছে, একই কোশ্চেন ও একই উত্তর, শুধুমাত্র কি উত্তরটা মানে প্রশ্নটা ঘুরে আসবে। কারণ এই 12টা সিবিএলএম এর বাইরে তো আর কিছু আসবে না, তাই না? আর মাস্ট নো কোশ্চেন থেকেই বেশি আসে। ঠিক আছে, ওকে। আপনাদের কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা পড়ায় চলে যেতে পারি। স্যার পড়াটা একটু আসলে খুব কঠিন মনে হয়, যতটা ইজি বলেন অতটা সহজ না স্যার। আমি কিন্তু একবারও ইজি বলি না, একবারও বলছি। না মানে সবাই আমরা যা ভাবি প্রথমে, আসলে পড়তে গিয়ে দেখি কি খুবই হার্ড স্যার, একটা মনে থাকে আর একটা ভুলে যায়। দেখেন, আমার জীবনে আমার মনে হয় আমার সবচেয়ে কঠিন পড়াটা ছিল কি, আমি যখন ক্লাস 1-2 এ পড়ছি, এই সরেও সরেয়াগুলো মুখস্থ করা আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ ছিল। এই জন্য আমি প্রায় 2-3 বছর কি এই পড়াগুলাই পড়তে হয়েছে, তাই না? জি এই স্যার। বাট একবার যদি আপনি শিখে যান, একবার যদি আপনি ধারাটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এতটা কঠিনও লাগবে না। ঠিক আছে, শুধু আপনাকে ধারাগুলা বুঝতে হবে। আর মেজর মেজর পয়েন্টগুলো মনে রাখলে এনাফ। আপনি তো মানে অসম্ভব কঠিন বলার মতো পড়া না এগুলা। ঠিক আছে, আপনি যদি মনে না রাখেন যে আরপিএল কী জিনিস, আরপিএল এর ফুল মিনিংস কী, বেনিফিট কী, এগুলো তো একবার পড়লে মনে থাকে। ঠিক আছে, আরটিও কী জিনিস, এগুলো তো এমনি মনে থাকে। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কী, কম্পিটেন্সি ডাইমেনশন কী, এগুলো কি অনেক কঠিন নাকি? মানে কোনটা কঠিন লাগছে আপনার কাছে? স্যার কঠিন বলতে কি, আমি কিছুটা মুখস্থ করার জন্য চেষ্টা করেছিলাম, দেখি কি একটা পড়ে যাচ্ছে আর একটা ভুলে যাচ্ছে, এরকম আর কি স্যার। এরকম করে মুখস্থ করলে হবে না। ঠিক আছে, আপনি একটা সিবিএলএম বের করেন, ফার্স্ট সিবিএলএমটা বা সেকেন্ড সিবিএলএমটা, এরপরেও দেখেন কোনটা কোনটা মেজর মেজর পার্ট আছে, ওই মেজর পার্টগুলো আগে পড়েন, এরপরে মাইনর পার্টগুলো পড়েন। জি স্যার, ওকে স্যার, নোটেড। আমি বলি নাই যে এটা খুব সহজ, বাট আমি এটাও বলি নাই যেটা অনেক কঠিন। ওকে ফাইন, এখানে আমরা তাহলে একটু দেখি আমাদের আজকের পড়ার বিষয়বস্তু। আচ্ছা, এখানে বলছে ইম্পর্ট্যান্ট কনসালটেশন উইথ দ্য প্ল্যানিং অফ অ্যাসেসমেন্ট। মানে অ্যাসেসমেন্ট প্ল্যান করার আগে কোন কোন বিষয় সম্পর্কে আমাকে কি আলোচনা করতে হবে। ঠিক আছে, হো নিড টু কনসালটেট, কার কনসালটেশন দরকার। ঠিক আছে, হো ইউ আর অ্যাসাইনিং। ঠিক আছে, আমি কার কার সাথে কনসালটেশন করব, এটা 3জন ব্যক্তি এখানে আমরা বলছি যে হো ইউ আর অ্যাসাইন, তার মানে আপনাকে কে নিয়োগ দিয়েছে। ঠিক আছে, হোয়ার ইউ আর অ্যাসাইনিং, আপনাকে কোথায় নিয়োগ দিয়েছে।
ঠিক আছে, হাউ ইউ আর অ্যাসাইনিং, আপনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এই তিনটা বিষয়ের যারা জড়িত থাকবে তাদের সাথে আপনি কি অ্যাসেসমেন্ট প্ল্যান নিয়ে কনসাল্ট করতে পারেন। যেমন হো ইউ আর অ্যাসাইনমেন্ট, যদি কোনো বিষয়ে সমস্যা হয় আপনি এনএসডির সাথে এই বিষয়ে কি কথা বলতে পারেন। আপনি একটা জায়গায় গেছেন, ওইখানে কি পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই, তাহলে আপনি সরাসরি কি এনএসডিকে কমপ্লেন করে এই অ্যাসেসমেন্ট বন্ধ করে দিতে পারেন। ঠিক আছে, হোয়ার ইউ আর অ্যাসাইনিং, আপনি কোথায় অ্যাসেসমেন্ট নিতে গেছেন, যে জায়গায় অ্যাসেসমেন্ট নিতে গেছেন ওই জায়গায় অবশ্যই একজন কি আছে, ইনচার্জ আছে। আপনি ওই ইনচার্জের সাথেও কি করতে পারেন, আপনার বর্তমান যে অ্যাসেসমেন্টের অবস্থা এটা নিয়ে কি করতে পারেন, কনসাল্ট করতে পারেন। ঠিক আছে, এরপরে হাউ ইউ আর অ্যাসাইনিং, ঠিক আছে, আপনি কিভাবে অ্যাসেসমেন্টটা নেবেন এটা আপনি আপনার এসিসি যারা, ঠিক আছে, তাদের সাথে কি কনসালটেশন করতে পারেন। ঠিক আছে, আইডেন্টিফাই দ্য ব্রাঞ্চ মার্ক, ঠিক আছে, ব্রাঞ্চ মার্ক মানে হচ্ছে কি মানদণ্ড, ন্যূনতম মানদণ্ডটা আইডেন্টিফাই করতে হবে। ইউ নিড টু আইডেন্টিফাই দ্য, জি বলেন। পেজ নাম্বার যদি বলতেন, স্যার পেজ নাম্বার যদি বলতেন স্যার। এটার পেজ নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে, দেখেন 17 নাম্বার পেজ। পেজ নাম্বার 17 নিচে দেখেন স্ক্রিনে লাইনে দেওয়া আছে 17 নাম্বার পেজ। ওকে, তাহলে ব্রাঞ্চ মার্ক আইডেন্টিফাইড করতে হবে, মানে কি আমার ন্যূনতম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সর্বনিম্ন যোগ্যতা কোনটা হবে, মানে সর্বনিম্ন নাম্বার। যেমন আমি বললাম 20, এই 20 একটা কি ব্রাঞ্চ মার্ক নাম্বার। ঠিক আপনার কম্পিটেন্সির ক্ষেত্রেও ব্রাঞ্চ মার্ক কম্পিটেন্সি থাকতে পারে যে ন্যূনতম এতটুকু অন্তত স্ট্যান্ডার্ড তার ভিতরে থাকতে হবে। তাহলে এটা আইডেন্টিফিকেশন করলাম আমরা। তারপরে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা মোস্ট ইম্পর্টেন্টগুলো আগে পড়িয়ে যাই। এরপরে দেখেন দ্য নিড অফ দ্য ক্যান্ডিডেটসের কী কী নিড থাকে, এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, আমরা এটা একটু পড়বো। হ্যাঁ, এটা বলছে কি দ্য ইন্ডিভিজুয়াল নিড অফ ক্যান্ডিডেট অফ অ্যাসেসমেন্ট মাস্ট বি কনসিডার্ড হোয়েন দ্য ডিটারমাইন্ড অ্যান্ড ডিজাইন এভিডেন্স গ্যাদারিং মেথড অ্যান্ড টুলস। তার মানে কি প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা, প্রত্যেকেরকে আমাকে কনসিডার করতে হবে যখন আমি তাদের কাছ থেকে এভিডেন্স টুলসগুলো কালেক্ট করব। ঠিক আছে, দিস প্রসেস ইজ কল্ড দ্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মিন চুজিং দ্য অল্টারিং দ্য অ্যাসেসমেন্ট মেথড টুলস হোয়ার দ্য নেসেসারি টু মিট দ্য ইন্ডিভিজুয়াল নিড অফ ক্যান্ডিডেটস। তার মানে ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল নিড অনুযায়ী আমরা রিজন অফ অ্যাডজাস্টমেন্ট করতেছি, এবং এই রিজন অফ অ্যাডজাস্টমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই আমি আমার অ্যাসেসমেন্ট মেথড, অ্যাসেসমেন্ট টেকনিক কী করতে পারি, কিছু পরিবর্তন আনতে পারি। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট আর কনসিডার্ড রিজনেবল ইফ দে আর স্টিল অ্যালাউড টু ভ্যালিড অ্যান্ড কি রিলায়েবল। আমি একটা জিনিস বারবারই বলবো যে আমরা যখনই কোনো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব সেটা আমরা করতে পারি, বাট এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে এমন কোনো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আমি করব না যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কারণে আমার কি হবে, অ্যাসেসমেন্টের যে প্রিন্সিপাল আছে, অ্যাসেসমেন্টের ওই 4টা প্রিন্সিপাল কি হবে, ভায়োলেটেড হবে। তার মানে অ্যাসেসমেন্টের ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস, এই জিনিসগুলা যেন কোনোভাবে ভায়োলেন্স না হয় সেই বিষয়ে খেয়াল রেখে আমি কি করব, রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা করব। ওকে, এরপর বলছে আমরা ওই যে প্যারাতে চলে আসি, কতগুলো পয়েন্ট দেওয়া আছে। কি বলছে, স্টার্টিং পয়েন্ট ফর দ্য আইডেন্টিফাই অ্যান্ড কি কনফার্ম দ্য ক্যান্ডিডেট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের ক্যান্ডিডেটের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ক্যান্ডিডেট শুড বি ইনকারেজ টু ডিসক্লোজ ইফ দে হ্যাভ এনি ইকুইটি অর অ্যাডিশনাল সাপোর্ট নিড। ঠিক আছে, তাহলে যদি তাদের ছেলে মেয়ে অথবা কি সুস্থ এই টাইপের সাম্যতার দরকার হয় এবং কোনো অ্যাডিশনাল নিড বা সাপোর্ট, যেমন একজনের হাত ব্যথা সে লিখতে পারবে না, একজনের কানে শুনে না, মুখে কথা বলতে পারে না, তার জন্য একজন পার্সোনাল রাখা, এই টাইপের জিনিসগুলো আমাদের কি প্রথমে করতে হবে, ইনকারেজ করতে হবে। তারপর কি ডিসকাস উইথ এক্সপেরিয়েন্স টিচার্স, ট্রেনার্স অ্যান্ড অ্যাসেসর্স ইফ নেসেসারি। এই বিষয়ে আমাদের কি যদি কোনো কারোর সাথে টিচার্স, ট্রেনার্স এদের সাথে যদি কোনো মানে কথা বলার দরকার হয় তাহলে আমাকে কথা বলতে হবে। চেক ইনরোল ইনফরমেশন, ঠিক আছে, ইনরোল ইনফরমেশনটাও দেখতে হবে যে সে যখন ভর্তি ছিল তখন তার এই টাইপের সমস্যাগুলোর কথা বলছিল কিনা। স্পিক টু রিলেটেড ওয়ার্ক প্লেস পার্সোনেল, তাহলে এটা আমাকে একদম ওয়ার্ক প্লেসে যারা আছে, ঠিক আছে, তাদের সাথে কথা বলে দেখতে হবে যে এই টাইপের ব্যক্তি যারা এই অকুপেশনটা করতেছে তার জন্য আসলে এটা কি মানে একজ্যাক্ট অকুপেশন কিনা। যেমন একজন লোক কানে শুনে না,
কথা বলতে পারে না, চোখেও ভালো দেখতে পারে না, তাকে কি কেয়ার গিভারের কোর্স করায় কী লাভ হবে? ঠিক আছে, কেয়ার গিভার অকুপেশন তো তার সাথে যাচ্ছে না। সে যদি কথা বলতে না পারে তাহলে কেয়ার গিভার অকুপেশন তার জন্য না। সে যদি কানে না শুনে কেয়ার গিভার অকুপেশন তার জন্য না। তারপরে বলছে স্পিক টু রিলেভেন্ট, ওই যে মানে আমাকে ওয়ার্ক প্লেসের সাথে কথা বলে এটা জানতে হবে যে উনি আসলে এটা করতে পারে কিনা। ঠিক আছে, চেক ফাইল দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলোকে চেক করা লাগবে। ঠিক আছে, এটা আপনি শুড নো দেন। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো শুড নো দেন। এরপরে বলছে সাম স্পেশাল নিড, কিছু স্পেশাল নিড আছে, যেমন লেভেল অফ এক্সপেরিয়েন্স অফ প্রিভিয়াস লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তার কি প্রিভিয়াস লার্নিং এবং অ্যাসেসমেন্টের এক্সপিরিয়েন্স আছে কিনা, মোটিভেশন অফ অ্যাসেসমেন্ট, পার্সোনাল অ্যান্ড অর্গানাইজেশন অ্যাসেসমেন্টের মোটিভেশনটা কী পরিমাণ আছে, ল্যাঙ্গুয়েজ লিটারেসি আর নিউমেরেসি লেভেলটা কেমন আছে, ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা বা ডিসএবিলিটি আছে কিনা, যেমন কেউ হিয়ারিং, ভয়েস, ঠিক আছে, ভিশন, মোবিলিটি, এই টাইপের সমস্যা থাকতে পারে। সে হয়তো কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, লড়াচড়া করতে পারে না, এই টাইপের সমস্যা থাকতে পারে। ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, তার হয়তো বা কি তার মানসিক গ্রোথটা অত ভালো হয়নি, মানসিক গ্রোথটা এত ভালো হয়নি, এটা হতে পারে একটা বিষয়। এরপরে কি বলছে, লার্নিং প্রসেস, ঠিক আছে, এক একজনের লার্নিং প্রসেস এক এক রকম হতে পারে। সাইকিয়াট্রিক অ্যান্ড সাইকোলজিক্যাল ডিসএবিলিটি থাকতে পারে, রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল অবজারভেশন দেখতে হবে, কালচারাল ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে, পারসেপশন দেখতে হবে, এজ দেখতে হবে, জেন্ডার দেখতে হবে। ঠিক আছে, এগুলো কি স্পেশাল নিড। স্পেশাল নিড কিন্তু এর আগেও আমরা বেশ কয়েকবার পড়ছি। সো একই জিনিস আমরা বারবার যখন পড়তেছি তাহলে আপনাকে মনে রাখতে হবে এই জিনিসগুলা বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা একবার শিখলে আপনার হয়ে যাচ্ছে, আপনার এত কঠিন লাগার কোনো কারণ নাই, এবং এটা মাস্ট নো দেন। এই স্পেশাল নিড পয়েন্টগুলো কি দিবেন, মাস্ট নো দিবেন। আচ্ছা, এরকম যে পয়েন্টগুলো থাকে, এই পয়েন্টগুলো কি সবগুলো মুখস্থ হয় নাকি 2-3টা মুখস্থ করলেই হয়? আপনি সবগুলা রিডিং পড়বেন যে কয়টা আপনার মনে থাকে। ঠিক আছে, কিছু জিনিস তো আপনার মুখস্থ এমনিতেই থাকবে। এই যে ল্যাঙ্গুয়েজ লিটারেসি নিউমারেসি, এটা কি ভোলার জিনিস? ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট ভোলার জিনিস? ঠিক আছে, আপনি রিডিং পড়বেন যে কয়টা মনে থাকে, 4-5টা মনে থাকলেই হবে। কারণ আপনার তো প্রশ্ন যে যদি এটা শর্ট কোশ্চেন আকারে আসে, এই জন্য আপনি যদি রিডিং পুরাটা পড়েন তাহলে শর্ট কোশ্চেন আকারে আসলে যেমন আসতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য স্পেশাল নিড, এখানে এজ দেওয়া আছে আর অন্য আরও 3টা পয়েন্ট দেওয়া আছে। আপনি যদি এটা একবার রিডিং পড়েন তাহলে তো বুঝবেন যে এজ তো স্পেশাল নিডে ছিল। আবার ছোট প্রশ্ন যদি আসে যে রাইট ডাউন দ্য নেম অফ সাম স্পেশাল নিড, তাহলে আপনি কি স্পেশাল নিডের 3-4টা নাম দিবেন, কারণ 1 মার্কস থাকবে। 1 মার্কসের জন্য আপনি কত দিবেন? 10টা দিবেন? 1 মার্কসের জন্য আপনি 2টা-3টা দিলেও হয়ে যাবে। দেখেন, আমার কথা হচ্ছে আপনি যদি বুঝাইতে পারেন যে এক সেন্টেন্সের মধ্যে আপনি এজ, জেন্ডার, কালচার, ব্যাকগ্রাউন্ড এগুলো দিয়ে দিলে 1 বাক্যে লিখে শেষ করা দেওয়া যাবে। ঠিক আছে, আপনি এটা ভাইবেন না যে এটা সায়েন্স, এটা কি একদম ফিজিক্সের সূত্র, কেমিস্ট্রির সূত্র, কেমিস্ট্রির রিয়াকশন, এগুলো ভাবার কোনো কারণ নাই। এটা একটা কি মানে আপনার বুঝার জন্য এটা কিছু ব্যাপার, এই ব্যাপারগুলো আপনি বুঝেন কিনা এটাই তারা দেখতে চাচ্ছে। ঠিক আছে, প্রশ্নগুলোও করবে বেশ ক্রিয়েটিভ, আপনি প্রশ্ন বুঝেন কিনা এটাও একটা অংশ। আচ্ছা, এবার দেখেন কনসিডারেশন অফ দ্য ওয়ার্ক প্লেস অ্যাসেসমেন্ট। তাহলে আমরা যদি ওয়ার্ক প্লেস অ্যাসেসমেন্ট নিতে যাই, যেমন আমরা মনে করেন অ্যাসেসমেন্ট নিতে গেছি কোথায়, একেবারে ফ্যাক্টরিতে, তাহলে ফ্যাক্টরির মতো জায়গায় যদি আমরা অ্যাসেসমেন্ট নিতে যাই তাহলে আমাকে কতগুলো বিষয় সবসময় কি কনসিডার করতে হবে। এই বিষয়গুলো আগে থেকে কি করতে হবে, আমার এসএসসিদের সতর্ক করতে হবে যে এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। ওকে, কি কি দেখতে হবে, আমাকে প্রথমে দেখতে হবে পারপাস। আমি কেন, কি কারণে কি ওই ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্ট নিতে গেছি। হয়তো বা আমার যতগুলো এসএসসি আছে সব ওই ফ্যাক্টরিতেই চাকরি করে, এই জন্য আমি কি ওই ফ্যাক্টরিতেই তাকে অ্যাসেসমেন্ট নিতে গেছি। অথবা ফ্যাক্টরির কর্তৃপক্ষই কী করছে, অ্যাসেসমেন্ট ওই তাদের কর্মীদেরকে আরপিএল দেওয়ার জন্য অ্যাসেসমেন্ট কী করছে, তারা অর্গানাইজ করছে, এই কারণে গেছি। তারপর এনভায়রনমেন্টটা সবসময় কি হবে, ফ্যাক্টরিতে গেলে সেখানে নয়েজ থাকবে, ঠিক আছে, বিভিন্ন রকম কি
পরিবেশ রিলেটেড বিভিন্ন রকম কি প্রবলেম থাকতে পারে, এটাও আমাকে কনসিডারেশনে নিতে হবে। কিছু ইন্টারনাল ফ্যাক্টর থাকবে, কিছু এক্সটার্নাল ফ্যাক্টর থাকবে, তাই না? কিছু মেথড রিলেটেড সমস্যা থাকবে, কিছু ফিলিংস রিলেটেড সমস্যা থাকবে, যে আপনি একটা কর্ম পরিবেশে যাচ্ছেন, যারা নতুন তারা অনেক স্ট্রেস অ্যাংজাইটি ফিল করবে, ঠিক আছে? অ্যাসেসমেন্ট প্রিন্সিপাল ভায়োলেট হওয়ার চান্স থাকে, ঠিক আছে? আউটকামটা কি ঠিক মতো অনেক সময় কি জাস্টিফাইড করা কঠিন হয়ে যায়। এই টাইপের জিনিসগুলো আপনাকে কি কনসিডারেশনে রাখতে হবে যদি আমি আমার সিমুলেশন প্লেসে অ্যাসেসমেন্ট না নিয়ে ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্ট নেই সেই ক্ষেত্রে। আচ্ছা, এবার আসেন আমরা আরও কিছু ফ্যাক্টর দেখি। এখানে একটা পয়েন্ট আছে, আচ্ছা এটা কিন্তু নো, ঠিক আছে, মাস্ট নো না, এটা হচ্ছে কি শুড নো। আরেকটা দেখেন বলছে যে কি ফ্যাক্টর ফর অ্যানালাইজিং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডিটারমাইন দ্য এভিডেন্স ইনক্লুড, ঠিক আছে, পেজ নাম্বার 20। এখানে কি ফ্যাক্টর, এটা আপনি মাস্ট নো দিয়ে রাখেন। কি ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলা কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা অ্যানালাইজ করতে এভিডেন্সকে কি করে হেল্প করে। কি আছে? এক নম্বর বাংলাদেশ NTVQ লেভেল ডেসক্রিপ্টর, ল্যাঙ্গুয়েজ লিটারেচার নিউমারেসি লেভেল, অ্যাসেনশিয়াল নলেজ অ্যান্ড স্কিল, তারপর ডাইমেনশন অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ স্টেটমেন্ট, এভিডেন্স গাইড। তাহলে দেখেন এভিডেন্স গাইড, রেঞ্জ স্টেটমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই তিনটা হচ্ছে কি সিএস এর অংশ। ডাইমেনশন অফ কম্পিটেন্স, এটা কম্পিটেন্সির কি ডাইমেনশন। অ্যাসেনশিয়াল নলেজ অ্যান্ড স্কিল, এটাও কি সিএস এর অংশ। ল্যাঙ্গুয়েজ লিটারেচার অ্যান্ড নিউমারেসি, এটা কি ল্যাঙ্গুয়েজ লিটারেসি নিউমারেসি হচ্ছে কি এটা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের অংশ। আর বাংলাদেশ টিবেট সেক্টর যেকে করে সেটা হচ্ছে কি NTVQ লেভেল। NTVQ লেভেলগুলো আমরা পড়ছি লেভেল 1 লেভেল 2, তাই না? ওকে, এটা আপনি মাস্ট নো হিসাবে পড়বেন। আচ্ছা, এরপরে পড়বো আমরা নিচে দেখেন হোয়াট ইজ এভিডেন্স। এভিডেন্স কাকে বলে? এভিডেন্সও মাস্ট নো। এভিডেন্স আমাদেরকে পড়তেই হবে, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, ঠিক আছে? কারণ আমরা মূলত অ্যাসেসমেন্টে এভিডেন্সই কালেক্ট করি। দেখেন আমার কাছে, আমি জাস্ট একটা সহজ জিনিস আপনাকে বলি, যে আমি যখন অ্যাসেসমেন্টের জন্য কোনো প্রশ্নপত্র তৈরি করছি, ঠিক আছে, এই প্রশ্নপত্রটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে আছে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট টুলস। মনে রাখেন এটা তখন কি অ্যাসেসমেন্ট টুলস। আর এই প্রশ্নপত্রটা যখন আমি আপনাকে দিয়ে দিছি, ঠিক আছে, এটা আপনার জন্য কোশ্চেন পেপার। তাহলে দেখেন আমার কাছে, আমি একজন অ্যাসেসর, আমার কাছে প্রশ্নপত্রর নাম হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। যারা এসএসসি, যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে হচ্ছে কোশ্চেন পেপার। যখন আমাকে কোশ্চেন পেপারটা আপনি লিখে জমা দিচ্ছেন, এটার নাম হয়ে যাচ্ছে এভিডেন্স। তাহলে দেখেন একই জিনিসের তিনটা নাম হয়ে যাচ্ছে স্থান, কাল, পাত্রভেদে। জিনিস কিন্তু আলাদা না, জিনিস কিন্তু সেম, ঠিক আছে? বাট যখন আমি আপনাকে দেওয়ার আগে আমার হাতে রাখছি, ওইটার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট টুলস। যখন আমি আপনাকে দিছি অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য, তখন হচ্ছে কি এটা হয়ে যাচ্ছে কোশ্চেন পেপার। আর যখন আপনি কোশ্চেন পেপার অ্যান্সার করে আমাকে দিচ্ছেন, এটা হয়ে যাচ্ছে এভিডেন্স টুলস বা এভিডেন্স। এইটুকু বিষয় আপনি ক্লিয়ার কিনা? অ্যাসেসমেন্ট টুলস কি, কোশ্চেন পেপার কি, এভিডেন্স কি? ওকে, তাহলে আমি দেখি এভিডেন্স কাকে বলে। দেখেন এভিডেন্স হচ্ছে কি, এভিডেন্স ইজ এ ইনফরমেশন গ্যাদার্ড অ্যান্ড ম্যাচ অ্যাগেনস্ট দ্য ইউনিট অফ কম্পিটেন্সিস টু প্রোভাইড দ্য প্রুফ দ্যাট পারসন ইজ কম্পিটেন্ট। তাহলে কোনো পারসন কম্পিটেন্ট হয়েছে কি না এটাকে প্রুফ করার জন্য আমরা ইউনিট অফ কম্পিটেন্সির সাথে মানে ম্যাচ করে যে ইনফরমেশনগুলো কালেক্ট করি বা গেদার করি, এই ইনফরমেশনগুলোকে কি বলা হচ্ছে এভিডেন্স। তার মানে এভিডেন্স মানে কি, কোশ্চেন পেপারটা যখন উত্তর লেখে আমার কাছে জমা দিচ্ছেন, এটাই এভিডেন্স। এটার উপর বেস করে আমি আপনাকে রেজাল্ট দিব। এরপরে দেখেন প্রোডাক্ট দ্যাট হ্যাভ বিন প্রডিউস অর মেড বাই অ্যাসেসমেন্ট। তার মানে যে প্রোডাক্টটা অ্যাসেসমেন্টের মাধ্যমে তৈরি হয়েছে। প্রসেস দ্যাট হ্যাড বিন ক্যারিড আউট বাই দ্য অ্যাসেসমেন্ট, যে প্রসেসের মাধ্যমে আমরা আপনার এভিডেন্সগুলো কালেক্ট করেছি।
এটা বলছে কি এভিডেন্স ক্যান বি গ্যাদার্ড ফ্রম ওয়াইড রেঞ্জ অফ সোর্স মে বি ইনক্লুড, মানে কোন কোন সোর্স থেকে কি এভিডেন্সগুলো গ্যাদার করা যায়। এভিডেন্সগুলো আপনাকে আমি যে কোশ্চেন পেপার দিচ্ছি তার মাধ্যমে ইয়া করতে পারি, আপনাকে আমি যে ওরাল কোশ্চেন জিজ্ঞেস করেছি তার মাধ্যমে এভিডেন্স কালেক্ট করতে পারি, আপনাকে যে আমি ডেমনস্ট্রেশন দিয়েছি ওই ডেমনস্ট্রেশনের সময় আমার যে অবজারভেশন শিট ছিল, আপনাকে আমি যে অ্যাসেসমেন্ট টুলস দিয়েছিলাম, জব শিট, স্পেসিফিকেশন শিট, এগুলো যখন আপনি আমাকে জমা দিচ্ছেন এগুলো কি অ্যাসেসমেন্টের ইয়া হচ্ছে না, এভিডেন্স টুলস হচ্ছে না? এগুলো এভিডেন্স টুলস হচ্ছে। কাজ করার সময় আপনার অ্যাটিটিউড কেমন ছিল এটাও আমার কি এভিডেন্স টুলেরই অংশ। ঠিক আছে, তাহলে এভিডেন্সটা আমি বিভিন্নভাবে কালেক্ট করতে পারি। এখানে এভিডেন্সের কালেকশনের কয়েকটা সোর্স দেওয়া আছে। আর আমাদের মূল ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এভিডেন্স কত প্রকার। মূলত এভিডেন্স হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, একটা হচ্ছে কি ইনডিরেক্ট এভিডেন্স। আপনাকে মনে রাখতে হবে ডিরেক্ট এভিডেন্স কাকে বলে। ডিরেক্ট এভিডেন্স হচ্ছে এমন এক ধরনের এভিডেন্স যে এভিডেন্সগুলা সরাসরি অবজার্ভ করে, অথবা যে এভিডেন্সগুলার উইটনেস সরাসরি কে থাকে, অ্যাসেসর থাকে। তার মানে অ্যাসেসর নিজে উপস্থিত থেকে যে এভিডেন্সগুলো কালেক্ট করে এগুলোকে বলে ডিরেক্ট এভিডেন্স। আর অ্যাসেসর উপস্থিত না থেকে অ্যাসেসরকে দেওয়া হয়েছে, অ্যাসেসর তখন ছিল না, এই এভিডেন্সগুলোকে বলা হচ্ছে কি ইনডিরেক্ট এভিডেন্স। তাহলে ডিরেক্ট এভিডেন্স হচ্ছে উইটনেস অ্যাসেসর, আর ইনডিরেক্ট এভিডেন্স হচ্ছে অ্যাসেসর উইটনেস না। ঠিক আছে, আপনাকে এক্সাম্পল দিয়ে বলতে পারে কোনটা ডিরেক্ট এভিডেন্স কোনটা ইনডিরেক্ট এভিডেন্স, পরীক্ষা আসতে পারে ডিরেক্ট এভিডেন্স কাকে বলে এক্সাম্পল দাও, ইনডিরেক্ট এভিডেন্স কাকে বলে এক্সাম্পল দাও। তাহলে এইটা আপনাকে খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে, ডিরেক্ট এভিডেন্স কাকে বলে এক্সাম্পল, ইনডিরেক্ট এভিডেন্স কাকে বলে এক্সাম্পল। পারবেন না? যেমন পরীক্ষা আসলো টেস্টিমোনিয়াল কি, ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড নাকি, তাহলে আপনাকে এটা বলতে হবে কি টেস্টিমোনিয়াল হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। রিটেন টেস্টটা কি, রিটেন টেস্ট কিন্তু ইনডিরেক্ট এভিডেন্স। ঠিক আছে, ডিরেক্ট এভিডেন্স কোনটা, যেটা আমি নিজে করছি, যেমন অবজারভেশন, আপনি অ্যাসেসমেন্ট করছেন মানে কি কোনো কাজ করছেন এটা আমি নিজে দেখছি, ওরাল কোশ্চেন আমি নিজে আপনাকে করছি। ঠিক আছে, বাট রিটেন কোশ্চেনটা আপনি যখন লিখছেন তখন আমি থাকলেও আপনি যে আসলে কীভাবে লিখছেন এটা আমি কনফার্ম না। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি ইনডিরেক্ট এভিডেন্টও বলতে পারি। আচ্ছা, এইবার আসেন রুলস। স্যার ইনডাইরেক্ট এভিডেন্স গুলোর মধ্যে রিটেন আছে, আর কোনটা বলছিলেন না স্যার? একটা বলছিলেন স্যার, আবার বলেন। স্যার বলতেছে যে ইনডাইরেক্ট এভিডেন্সের মধ্যে রিটেন পার্ট যেটা আছে, রিটেন পার্টের মাধ্যমে যেভাবে নেই এটা তো ইনডাইরেক্ট। আর একটা মনে বলছিলেন স্যার, ওইটা খেয়াল আসছে না। আমি দেখেন আপনার বইটা সামনে আছে? জি আছে স্যার। অথবা আমার দেখেন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ওইখানে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, স্ক্রিনে স্পষ্ট একটা জিনিস যে ইনডিরেক্ট এভিডেন্স, হ্যাঁ বলছে এভিডেন্স অফ দ্য ইনডিরেক্ট এভিডেন্স ইজ এভিডেন্স অফ এ ক্যান্ডিডেটস ওয়ার্কস, ক্যান্ডিডেটের বিভিন্ন কাজ, হ্যাঁ, দ্যাট ক্যান বি রিভিউড অ্যান্ড এক্সামিন বাই মানে অ্যাসেসর, মানে অ্যাসেসর এটা রিভিউড করছে বা এক্সামিন পরীক্ষা করছে, হ্যাঁ। তার মানে আপনি যখন রিটেন পেপারটা দিচ্ছেন রিটেন পেপারটা দেখে কে এক্সামিন দেখে না, মানে আমাদের অ্যাসেসর দেখে না, তাহলে রিটেন পেপারটা কি ইনডিরেক্ট এভিডেন্স। এরপরে ফিনিশ প্রোডাক্ট মানে কি আপনি ধরেন যে কোনো একটা কাজ শেষ করছেন, ধরেন আপনাকে কি কম্পিউটারে টাইপিং করতে বলা হয়েছিল, আপনি এটা টাইপিং করছেন, এই ফিনিশ প্রোডাক্টটা দেখবে কে অ্যাসেসর দেখবে, তাহলে এটাও কি ইনডিরেক্ট এভিডেন্স। তারপর বলছে রিভিউ অর প্রিভিউ অফ ওয়ার্ক পারফরমেন্স, আপনার ওয়ার্ক পারফরমেন্সটা যখন রিভিউ বা প্রিভিউ করা হয় এটাও কি ইনডিরেক্ট এভিডেন্স। টেস্টিমোনিয়ালও কি ইনডিরেক্ট এভিডেন্স। তারপরে কি এভিডেন্স অফ ট্রেনিং, আপনি কোনো একটা জায়গায় ট্রেনিং করছিলেন, আরপিএল এ এই ট্রেনিংয়ের সনদটা দেখাইছেন, এটা তো আমি ছিলাম না ওই সময়, তাহলে এটাও কি হবে ইনডিরেক্ট এভিডেন্স হবে। এই যে পাঁচটা নাম বললাম এই পাঁচটা হচ্ছে কি ইনডিরেক্ট এভিডেন্স। ক্লিয়ার তো? আচ্ছা, এইবার দেখেন আমরা এতক্ষণ পড়ছি কি আমাদের এর আগে ছিল প্রিন্সিপাল অফ কি অ্যাসেসমেন্ট, আজকে আমরা পড়বো আরেকটা একদম মাস্ট নো। তাহলে এভিডেন্স মাস্ট নো আর রুল অফ এভিডেন্স এটা একদম মাস্ট নো, আপনাকে একদম মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, তাহলে রুল অফ এভিডেন্সগুলোর ভিতরে কি কি আছে, একটা হচ্ছে ভ্যালিডিটি। ঠিক আছে, এভিডেন্স শুড বি ভ্যালিড হইতে হবে। ঠিক আছে, তাহলে এভিডেন্সটা কখন ভ্যালিড হবে, যখন অল পারফরমেন্স ক্রাইটেরিয়া এভিডেন্সটা মিট করবে, অল এলিমেন্টস এর ভিতরে কি অ্যাড থাকবে, ডাইমেনশন অফ কম্পিটেন্সি কি করবে, মিট করবে।
ঠিক আছে, এই যে এখানে যে ভ্যালিডিটির ইয়াগুলো দেওয়া আছে পয়েন্টগুলো, এটা একটু জাস্ট দেখে নেবেন। হ্যাঁ, তার মানে এটা মাস্ট নো। ঠিক আছে, রোল অফ এভিডেন্সটা মাস্ট নো। প্রথমটা হচ্ছে ভ্যালিডিটি, তারপরে হচ্ছে কারেন্সি। ইভিডেন্টটা কি অনেক দিন পুরানো হওয়া যাবে না। ঠিক আছে, মানে ইভিডেন্টের যে কাজগুলো আমরা করব বলছে দ্য এভিডেন্স দ্যাট উইল বি কালেক্টেড নিড টু শো দ্য পারসন হ্যাজ কারেন্ট স্কিল অ্যান্ড নলেজ। তার মানে কি ইভিডেন্সের মাধ্যমে আমরা শুধুমাত্র সেই জিনিসগুলো বিবেচনা করি যেগুলো কি আমাদের ক্যান্ডিডেটের কারেন্ট কম্পিটেন্সি বা কারেন্ট নলেজটাকে আমরা কি করি, এটাকে জাস্টিফাইড করি। ঠিক আছে, এরপরে দেখেন অথেন্টিসিটি। অথেন্টিসিটি মানে কি এভিডেন্সের অবশ্যই একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। বিশ্বাসযোগ্যতা ছাড়া কোনো লাভ হবে না। ঠিক আছে, এভিডেন্স বিশ্বাসযোগ্যতা ছাড়া কোনো লাভ হবে না। এরপরে বলছে রিসেন্সি। রিসেন্সি টার্মটা একটু মনে রাখবেন। বলছে ইন দ্য এভিডেন্স লেস দেন 3 ইয়ার্স অফ ওল্ড। তার মানে 3 বছরের বেশি সময় আগে আপনি ধরেন একটা টেস্টিমোনিয়াল জমা দিয়েছেন, এই টেস্টিমোনিয়ালটা নিছেন 3 বছর আগে। ঠিক আছে, আপনি একটা সার্টিফিকেট জমা দিয়েছেন, এই সার্টিফিকেটের ভ্যালিড আছে কি মানে 10 বছর আগের সার্টিফিকেট, এই সব কিছু হবে না। আপনাকে এমন জিনিস জমা দিতে হবে যে জিনিসটা কি হবে 3 বছরের বেশি মেয়াদ হবে না। এরপর এভিডেন্স শুড বি সাফিসিয়েন্স হতে হবে। ঠিক আছে, তাহলে এভিডেন্স এমনভাবে কালেক্ট করতে হবে যেন এভিডেন্সটা আমাদের জন্য কি হয়, অ্যাডিকুয়েট হয়, অ্যাকসেপ্টেবল হয় এবং সাফিসিয়েন্স হয়। কনসিস্টেন্সি থাকতে হবে। ঠিক আছে, বলছে ডাজ দ্য এভিডেন্স প্রেজেন্ট বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড কালেক্ট বাই দ্য অ্যাসেসর। ঠিক আছে, তাহলে মানে ক্যান্ডিডেটের প্রেজেন্সে কালেক্ট করবে এটা অ্যাসেসর, অ্যান্ড দ্যাট দ্য ক্যান্ডিডেট এসেনশিয়ালি কনসিস্টেন্টলি মিট টু দ্য স্ট্যান্ডার্ড আন্ডার দ্য ওয়ার্ক প্লেস কন্ডিশন। যেন ক্যান্ডিডেট কী করতে পারে, ওয়ার্ক প্লেস কন্ডিশনটাকে মানে মিট করতে পারে। তাহলে একটা হচ্ছে কি ভ্যালিডিটি, একটা কারেন্সি, অথেন্টিসিটি, রিসেন্সি, সাফিসিয়েন্সি, কনসিস্টেন্সি। এই যে ছয়টা, এই ছয়টাকে বলা হয় রুলস অফ এভিডেন্স। ঠিক আছে, আর আমরা যখন বলবো কি প্রিন্সিপাল অফ কি অ্যাসেসমেন্ট, যখন প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট বলবো তখন আমরা কি বলবো, বলবো যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কি ফেয়ারনেস। আর এখানে হবে ভ্যালিডিটি, কারেন্সি, অথেন্টিসিটি, রিসেন্সি, সাফিসিয়েন্সি অ্যান্ড কনসিস্টেন্সি। তাহলে কনসিস্টেন্সি হচ্ছে কি এভিডেন্সের রোল, সাফিসিয়েন্সি হচ্ছে কি এভিডেন্সের রোল, রিসেন্সি হচ্ছে কি এভিডেন্সের রোল। ওকে, তাহলে আমাকে মনে রাখতে হবে এভিডেন্সের রোল কটা, নামগুলো অ্যাটলিস্ট ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, নামগুলো যেন আমরা ভুলে না যাই। ওকে ফাইন, এখন আমরা দেখেন ইনফরমেশন শিট 2, আমাদের ফার্স্ট ইনফরমেশন শিট শেষ। দেখেন 2 নাম্বার ইনফরমেশন শিটের নাম হচ্ছে প্ল্যান অ্যান্ড অর্গানাইজ অ্যাসেসমেন্ট প্রসেস। তাহলে এখানে আমরা কি করব, অ্যাসেসমেন্ট প্রসেসটাকে প্ল্যান করব এবং এটাকে কি অর্গানাইজড করব। ওকে, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা পড়ি একটু কি আছে এখানে। দেখেন দ্য অ্যাসেসমেন্ট প্রসেস ইজ এ সিরিজ অফ স্টেপস। অ্যাসেসমেন্ট প্রসেসটা একটা স্টেপ না, এটা একটা সিরিজ অফ স্টেপস দ্যাট দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাসেসর্স মুভ থ্রো ওয়াইল দ্য আন্ডারটেক অ্যান অ্যাসেসমেন্ট। তাহলে কি ক্যান্ডিডেট এবং অ্যাসেসর সামনের দিকে এগিয়ে যায় কি করে, অ্যাসেসমেন্টের মাধ্যমে। তাহলে এটা একটা দুইটা না, আমরা প্রথমে অ্যাসেসমেন্ট সম্পর্কে আলোচনা করি, তারপরে কি আমরা প্রথমে সেলফ চেক সাইন করাই, তারপরে কি আমরা সিগনেচার শিট সাইন করাই, অ্যাটেন্ডেন্স শিট যেটা, অ্যাগ্রিমেন্ট শিট সাইন করাই, রিটেন টেস্ট নেই, ডেমনস্ট্রেশন নেই, ওরাল নেই, প্রত্যেকটা কিন্তু আমাদের পার্টিসিপেশন করতে হয়। তাহলে এটা একটা জিনিস না যে আপনি পরীক্ষা দিয়ে চলে আসলেন। ঠিক আছে, হোয়েন প্ল্যানিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইজ ইম্পর্টেন্ট টু ডিটারমাইন হুইচ পার্টিকুলার অ্যাসেসমেন্ট মেথড ইজ রিলেভেন্ট। তাহলে আমরা যখন কোনো অ্যাসেসমেন্ট নিব তখন কোন অ্যাসেসমেন্ট মেথডটা আমাদের সাথে আসলে পার্টিকুলারলি রিলেভেন্ট, হ্যাঁ, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যখন আমরা অ্যাসেসমেন্টটা নিব। ওকে, তাহলে আমরা প্রথমে করি চুজিং অ্যান্ড মেথড অফ অ্যাসেসমেন্ট। তাহলে আমরা কিন্তু বললাম যে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য মেথড এবং টুলস কোনটা, বলছি না যে একটা কোশ্চেন শিট যতক্ষণ পর্যন্ত অ্যাসেসরের কাছে থাকে বা অ্যাসেসর যে সকল জিনিস নিয়ে অ্যাসেসমেন্ট নিবে
ওই প্রত্যেকটা জিনিসকে বলা হয় মেথড অ্যান্ড টুলস অফ অ্যাসেসমেন্ট। এটাই যখন কি অ্যাসেসরটা যখন এসএসসির কাছে এগুলো দিয়ে দিবে তখন এগুলো হবে কোশ্চেন শিট। আর এই কোশ্চেন শিটটাই যখন পূরণ করে সব কিছু ফিল আপ করে অ্যাসেসরের কাছে জমা দিবে, এটা হয়ে যাবে এভিডেন্স। তাহলে আমরা মেথডটা চুজ করি কিভাবে দেখেন, অ্যাসেসমেন্ট মেথড বলছে দেয়ার আর ম্যানি এভিডেন্স গ্যাদারিং মেথড। ওই যে এভিডেন্স গ্যাদারিং মেথড দ্যাট ক্যান বি ইউজ টু অ্যাসেস দ্য ইন্ডিভিজুয়াল কম্পিটেন্সি অ্যাগেনস্ট দ্য বেঞ্চমার্ক। তাহলে ন্যূনতম মানদণ্ডের খাতিরে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, অ্যাসেসমেন্ট মেথডের মাধ্যমে এভিডেন্স গ্যাদার করতে পারি। যা মেথড, দ্য মেথড ইউ চুজ উইল ডিপেন্ডস অন দ্য ম্যানি ফ্যাক্টর। অনেকগুলা ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে আমাকে মেথডগুলা চুজ করতে হয়। তাহলে দেখি কি কি ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলা মাস্ট নো। এই যে এখানে যে ফ্যাক্টর আছে, ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্সিং অ্যাসেসমেন্ট মেথড, এটা একদম মাস্ট নো করতে হবে। তাহলে অর্গানাইজেশন কালচার, তারপরে কি পলিসি অফ অর্গানাইজেশন কালচার, পলিসি অ্যান্ড সিস্টেম, অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড মানি অ্যাভেলেবল, এভিডেন্স গ্যাদারিং অপরচুনিটি, লিগাল ইথিক্যাল অস রিকোয়ারমেন্ট, সিঙ্গেল অর মাল্টিপল ইউনিটস অফ কম্পিটেন্সি, 3 দ্য নিডস অফ পার্টিসিপেন্ট, রিস্ক রিকোয়ারমেন্ট ফর দ্য কানেক্টেড উইথ দ্য ডিফারেন্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্লিকেশন। জাস্ট আপনি এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে আমাকে চুজ করতে হবে যে আমি কী টাইপের অ্যাসেসমেন্ট নিব। দেখেন, চুজিং অ্যাসেসমেন্ট মেথড ফর ইন্টিগ্রেটিং অ্যাসেসমেন্ট। ঠিক আছে, ইন্টিগ্রেটিং অ্যাসেসমেন্ট শব্দটা কিন্তু এর আগে আমরা পড়ছি। ইন্টিগ্রেটিং অ্যাসেসমেন্ট শব্দটা কিন্তু এর আগে আমরা পড়ছি। আপনাদের যদি মনে থাকে ক্লাস্টারটা পড়ছি, মনে আছে? দুইটা অ্যাসেসমেন্ট মেথড আমরা পড়ছিলাম, ডিজাইন। একটা হচ্ছে হলিস্টিক, আরেকটা হচ্ছে কি ক্লাস্টারিং। এই ক্লাস্টারিং মেথডের আরেকটা নাম কিন্তু কি ইন্টিগ্রেটিং অ্যাসেসমেন্ট মেথড। বলছে ইন্টিগ্রেটেড অ্যাসেসমেন্ট মেথড ইজ অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ দ্যাট ফোকাস দ্য পারফর্মিং হোল জব or a real work task. It's covered the cluster of multiple clustering, ওই যে বললাম ক্লাস্টার মেথড। তাহলে ক্লাস্টার অফ মাল্টিপল ইউনিটস or elements from the relevant unit of competencies। তাহলে রিলেভেন্ট ইউনিট অফ কম্পিটেন্সিকে কভার মানে অনেকগুলো ইউনিটকে একসাথে কভার করে আমরা ইউনিট অফ কম্পিটেন্সটিকে যাচাই বাছাই করি। তাহলে দিস অ্যাসেসমেন্ট কম্বাইন্ড উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড কি ডেমনস্ট্রেশন, এই টাইপের ইয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম ডেমনস্ট্রেশনগুলো থাকে। এখানে আমাকে ডিটারমাইন করতে হয় নলেজ, স্কিল, অ্যাটিটিউড অ্যান্ড ইথিক্স। তাহলে আমি যদি বলি ক্লাস্টারিং বা ইন্টিগ্রেটিং অ্যাসেসমেন্টে কোন কোন জিনিস ডিটারমিনেশন করতে হয়, ঠিক আছে, ডেমনস্ট্রেশন করতে হয়। এখানে ডেমনস্ট্রেশন করতে হবে বা বের করতে হবে যে একজন লার্নারের বা একজন এসএসসির কী কী নলেজ আছে, স্কিল আছে, অ্যাটিটিউড আছে অ্যান্ড ইথিক্স আছে। মানে অ্যাটিটিউডটাই ইথিক্স বলতেছে আমরা এই ক্ষেত্রে। তাহলে আমাকে স্টেপগুলোর কথা যদি আমি বলি, কোন কোন স্টেপ আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে সিলেক্ট অ্যান অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস, মেক শিওর কালেকশন অফ এভিডেন্স দ্যাট মিট দ্য রুলস অফ এভিডেন্স। এমনভাবে এভিডেন্স কালেক্ট করবো যেটা এভিডেন্সের রুলগুলোকে মিট করবে। অ্যালাউ দ্য কালেকশন অফ এভিডেন্স ইন লাইন উইথ দ্য প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। এমনভাবে এভিডেন্স আমি কালেক্ট করবো যেন প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা ঠিক থাকে। রিভিউ দ্য অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস, আমি মেথড অ্যান্ড টুলসটাকে রিভিউ করতে পারি। বলছি কি মেক শিওর দ্যাট মিট দ্য রুলস অফ এভিডেন্স অ্যান্ড প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। তাহলে আমার যদি রুলস অফ এভিডেন্সের রুলস 6টা, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট 4টা, এই যে 4-6 এই জিনিসগুলো যদি আপনি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু হবে না। তাহলে আমি পুরো অ্যাসেসমেন্ট প্রসেসটাকে রিভিউ করতে পারি যে আমার কোনো অ্যাসেসমেন্ট প্রসেস রুলস অফ এভিডেন্স এবং কি প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট ভঙ্গ করছে কিনা। আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো রুলস অফ এভিডেন্স, প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। যারা বলতে পারবেন না তাদেরকে দাঁড় করায় রাখবো এখানে, ঠিক আছে? মডিফাই অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস আফটার রিভিউইং দ্য অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড মেথড, ঠিক আছে? মেজর অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? মেক রিজনেবল অ্যাডজাস্টমেন্ট টুলস অ্যান্ড আদার টুলস, মিট স্পেশাল নিড অ্যান্ড পার্টিসিপেন্ট। তাহলে এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস আপনার মাথায় সব সময় থাকবে যখন আপনি এক মেথডগুলো সিলেক্ট করবেন। প্রথমে কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস কী হবে। এরপর আমাকে রিভিউ করতে হবে মেথডটা, আমি যে মেথডটা নিচ্ছি সেটা ঠিক আছে কিনা। এরপর আমাকে মডিফাইড করতে হবে, যদি কোনো জায়গায় নর্মস অ্যান্ড প্রিন্সিপাল ব্রেকডাউন করে তাহলে আমাকে মডিফাইড করতে হবে। এরপরে আমাকে চিন্তা করতে হবে যে আমার কোনো স্পেশাল নিড আছে কিনা কারোর। স্পেশাল নিড ক্ষেত্রে আমার কি ফেয়ার অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এটা কি মিট, এটা অ্যাসেসমেন্ট প্রিন্সিপালের একটা রিকোয়ারমেন্ট। ওকে, এরপরে দেখেন পিপল ইনভলভ দ্য প্রসেস। কোন কোন পিপল এই যে অ্যাসেসমেন্ট প্রসেসে ইনভলভ হতে পারে, ঠিক আছে?
এখানে দেখেন অ্যাসেসমেন্ট প্রসেসে কারা কারা ইনভলভ হতে পারে, এটা একটা কি এখানে দিয়ে দেওয়া আছে। বলছে কি দ্য পিপল ইনভলভ ইন প্রসেস ইনক্লুড দ্য পার্টিসিপেন্ট অর ক্যান্ডিডেট। এখন পার্টিসিপেন্ট পরীক্ষার্থী নাই, তাহলে কি আর অ্যাসেসমেন্ট হবে? তাহলে অ্যাসেসমেন্ট প্রক্রিয়াতে যারা ইনভলভ হতে পারবে তারা হচ্ছে কি পার্টিসিপেন্ট। 2 নাম্বার হচ্ছে অ্যাসেসর। এই দুইজন হলে ফার্স্ট পার্সন, মানে এই দুইজনকে একত্রে আমরা বলি ফার্স্ট পার্সন, আর যা বাকি যা আছে সব সেকেন্ড থার্ড পার্সন। তারপরে কি সুপারভাইজার আসতে পারে, টেকনিক্যাল এক্সপার্ট আসতে পারে, আদার্স অ্যাসেসর যদি দরকার হয় আসতে পারে। ঠিক আছে, এই ব্যক্তিগুলা তাহলে যদি বলে একজন অ্যাসেসমেন্টে মানে কোন কোন ব্যক্তি ইনভলভ থাকতে পারে, তাহলে এখানে 5 জন ব্যক্তির কথা বলা হয়েছে, আপনি 5 জনের নাম বলে দিবেন, এটাও মাস্ট নো। আচ্ছা, এরপরে বলছে দেখেন, বলছে টাইপ অফ এভিডেন্স দ্যাট ক্যান বি কালেক্টেড ফর দ্য রিকগনাইজেশন অ্যাসেসমেন্ট ইনক্লুড। রিকগনাইজেশন তাহলে কি আমরা কি কি টাইপের ইনক্লুড এভিডেন্সগুলো কালেক্ট করি দেখেন, এটা কিন্তু আরপিএল এর জন্য। তার মানে আরপিএল এর যদি আমরা আরপিএল অ্যাসেসমেন্ট নেই, তাহলে আরপিএল অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টগুলো বা এভিডেন্সগুলো আমাকে কালেক্ট করতে হবে, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমাকে ওয়ার্ক রেকর্ড দেখতে হবে, ঠিক আছে? তাহলে ওয়ার্ক রেকর্ড দেখতে হবে, ওয়ার্ক রেকর্ডটাকে আমরা পোর্টফোলিও বলতে পারি, পোর্টফোলিও দেখতে পারি, ঠিক আছে? রেকর্ড অফ ওয়ার্ক প্লেসের রেকর্ড দেখতে হবে, তার কি আসলে কাজের মনোযোগ ছিল না ফাঁকিবাজ লোক ছিল। অ্যাসেসমেন্ট অফ কারেন্ট স্কিল, তা এখন বর্তমান কারেন্ট স্কিল কেমন আছে, কারেন্ট নলেজ কেমন আছে, এগুলো কি দেখতে হবে। থার্ড পার্টি রিপোর্ট, যদি থার্ড পার্টির কোনো রিপোর্ট থাকে, যেমন সুপারভাইজার ট্রেনারের কোনো রিপোর্ট, ম্যানেজারের কোনো রিপোর্ট, মানে তাদের কি সুপারভিশন, যে উনি আমার সাথে কাজ করছে, উনি আমার কাছ থেকে কাজ শিখছে, বেশ ভালো লোক, ওনাকে ওনার জীবনের সাকসেস কামনা করছি, এই টাইপের একটা টেস্টিমোনিয়াল থাকতে হবে। প্রিভিয়াস কোয়ালিফিকেশন, তার প্রিভিয়াস যে কোয়ালিফিকেশনগুলো আছে, এই টাইপের কোয়ালিফিকেশনগুলো তাকে কি করতে হবে, জমা দিতে হবে। আচ্ছা, যদি আরপিএল অ্যাসেসমেন্ট হয়, আরপিএল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একদম নিচের লাইনের দিকে দেখেন, বলছে নিচের পয়েন্টটা বলছে কি হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস রিকগনাইজেশন অ্যাসেসমেন্ট। তাহলে আরপিএল এর ক্ষেত্রে একদম লাস্ট পয়েন্টটা দেখব, এভিডেন্স অফ কারেন্ট কম্পিটেন্সি শুড বি গেদার্ড ইন পারফরমেন্স অফ দ্য মোর হিস্টোরিক্যাল এভিডেন্স ইফ নেসেসারি অ্যাসেসর মে বি গেইন দ্য অ্যাডিশনাল এভিডেন্স থ্রো। তাহলে আমরা কি আরও কিছু অ্যাডিশনাল এভিডেন্স তার ক্ষেত্রে কি নিতে পারি, কি কি? অবজারভেশন, সে যখন কাজ করবে তখন আমি অবজারভেশন চেকলিস্ট ফলো করতে পারি, ওয়ার্ক প্লেস ডকুমেন্টগুলো শো করতে পারি, হোয়াই হাউ হোয়েন দিয়ে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপর কি ওয়ার্ক প্লেস প্রোডাক্ট, ঠিক আছে, তার আউটকামটা আমরা দেখতে পারি, সে একটা সাবান বানাইছে, সাবানটাকে আমরা দেখতে পারি। তারপরে কি কোশ্চেনিং দ্যাট রিলেটেড টু হোয়াট হোয়েন হোয়াই, তাকে আমরা সে যে এভিডেন্সগুলো জমা দিছে সেটা সম্পর্কে কোশ্চেন করতে পারি, কোশ্চেনের মূল বিষয়বস্তু হোয়াই হাউ অ্যান্ড হোয়েন, এই টাইপের, এটা তুমি কখন করছো, কত সালে করছো, কিভাবে করছো, কেন করছিলা, এই টাইপের জিনিসগুলো। তারপর কোশ্চেন দ্যাট রিলেটেড টু দ্য হোয়াট ইফ, ঠিক আছে, সিনারিও, তাহলে আমরা হোয়াট ইফ দিয়েও তাকে কোশ্চেন করতে, যদি এমন হইতো কি করতা, যদি এমন হইতো কি করতেন, যদি এমন হইতো, ঠিক আছে? মানে এটা হোয়াট ইফ মানে কিন্তু কি কন্টিজেন্সি কোশ্চেন। আপনি যখনই হোয়াট ইফ দিয়ে কোনো কোশ্চেন করবেন, এটা কিন্তু বোঝা যাবে যে ইটস এ কন্টিজেন্সি কোশ্চেন। কন্টিজেন্সি কোশ্চেন মানে কি, তাকে আমি একটা সমস্যায় ফেলে দিলাম যে এটা যদি এরকম হইতো তাহলে কি করতেন, সে কিভাবে সলভ করে। ওকে, এরপরে থার্ড পার্টি রিপোর্ট। থার্ড পার্টি রিপোর্ট মানে ম্যানেজার, সুপারভাইজার, এদের। তারপরে দেখেন বলছে অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড টুলস, ঠিক আছে? মেথড অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, আমরা যখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেই তখন যে মেথডের মাধ্যমে নেই সেই মেথডগুলো হচ্ছে রিটেন টেস্ট, তারপরে কোশ্চেনিং, অবজারভেশন, এরপরে কি লার্নিং ডায়েরি, এরপরে গ্রুপ ওয়ার্ক অ্যাসেসমেন্ট। এই যে এখানে যে টুলসগুলো দিছে এই টুলসগুলো আমরা কি ব্যবহার করি, একটা হচ্ছে কি মেথডগুলো কি রিটেন টেস্ট, কোশ্চেনিং, বিভিন্ন রকম কোশ্চেন করি, অবজারভেশন করি এবং কোশ্চেন করি, তারপর লার্নিং ডায়েরি, তার মানে রেগুলার সে কী শিখতেছে, কীভাবে শিখতেছে এটা আমরা দেখতে পারি। গ্রুপ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, সবাইকে মিলে অ্যাসেসমেন্ট করতে পারি যে ও কেমন পারে, এ কেমন পারে। এটা হচ্ছে ফর্মেটিভের ক্ষেত্রে। যেমন আমি আপনাদেরকে একবারে কোশ্চেন দিয়ে দিচ্ছি, আপনারা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিজেদের মতো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এখন এটা আমি উদ্দেশ্য একটা যে আপনার একটা নোট হয়ে যাক। হ্যাঁ, আমি যখন একটা অ্যাসেসমেন্ট নিচ্ছি আপনাকে, আপনার কিন্তু একটা নোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আপনার এই নোটটা কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন।
ওকে, এরপর দেখেন সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্ট মানে পরীক্ষার হলে অ্যাসেসর যে অ্যাসেসমেন্টটা নেয়, এটার ক্ষেত্রে অ্যাসেসর কী কী ব্যবহার করে? রিটেন কোশ্চেন, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেন, তাই না? অন দ্য জব অবজারভেশন, আপনি যখন কাজ করতেছেন তখন অবজার্ভ করে। তারপর কি ট্রেনির পোর্টফোলিও ব্যবহার করে। কারোর কি আপনাদের মাইক্রোফোন অন করা? ওকে, এখানে দেখেন এগুলো কিন্তু আপনাদের একদম ডিমের মতো মুখস্থ করে ফেলতে হবে। ডাহা মুখস্থ। যে ইভিডেন্স মেথডগুলা কি কি, মানে অ্যাসেসমেন্ট মেথডগুলা কি কি, এভিডেন্সগুলা কি কি। যেমন রিটেন টেস্ট, এটা কি? এটা একটা অ্যাসেসমেন্ট মেথড। এখানে এভিডেন্সটা কি? কিছু শর্ট কোশ্চেন থাকবে, ওইটার কি উত্তর দিতে হবে আপনাকে। যখন উত্তর সহ আমাকে দিবেন, এটা হবে কি? এভিডেন্স গ্যাদারিং টুলস। ওরাল কোশ্চেনিং থাকবে, ওরাল কোশ্চেনিংয়ের একটা লিস্ট থাকবে আমার কাছে, তাহলে ওই লিস্ট ধরে ধরে আমি আপনাকে কোশ্চেন করবো। অবজারভেশন থাকবে, অবজারভেশন চেক লিস্ট থাকবে আমার কাছে। আপনি যখন একটা ডেমনস্ট্রেশন দিবেন, আমি তখন অবজারভেশন চেক লিস্ট ফিল আপ করবো। তারপরে কি ডেমনস্ট্রেশন থাকবে, আমার কাছে কি? অবজারভেশন চেক লিস্ট থাকবে। অন দ্য জব অবজারভেশন, আমার কাছে কি? অন দ্য জব অবজারভেশন চেক লিস্ট থাকবে। পোর্টফোলিও অবজারভেশন, তাহলে আপনাকে যদি বলে টাস্ক অবজারভেশন চেক লিস্ট, টাস্ক অবজারভেশন টেস্ট চেকলিস্ট বললে আপনাকে বুঝতে হবে এটা এভিডেন্স গ্যাদারিং টুলস। আপনাকে যদি বলে ডেমনস্ট্রেশন, তাহলে এটা কি? অ্যাসেসমেন্ট মেথড। জাস্ট এইটুকু মনে রাখলে হবে। আইডেন্টিফাইডস ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্স, আমাকে আইডেন্টিফাইড করতে হবে যে আমার আসলে কী কী ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্স লাগবে। ঠিক আছে, এটা আমাকে আইডেন্টিফাই, আমার অ্যাসেসর লাগবে, অবজার্ভ লাগবে, টেকনিশিয়ান লাগবে, যে কোনো কাজের জন্য লাগতে পারে, ভেন্যু অফ অ্যাসেসমেন্ট লাগবে, তারপর বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমার লাগে ওগুলো লাগবে, এটা আপনার পড়তে হবে না। ঠিক আছে, এরপরে কি? উপরেরগুলা কিন্তু পড়বেন, এই যে শুধু এই টেবিলটা পড়তে হবে না, কী কী জিনিস রাখবে। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাসিস্ট্যান্ট। জি স্যার, কোনগুলো জানি বলছিলেন ডাটা মুখস্থ করতে হবে? এই যে একটা টেবিল দেখালাম না, এটা অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড এভিডেন্স গ্যাদারিং টুলস। অ্যাসেসমেন্ট মেথডগুলা কোন কোন মেথডে আমরা অ্যাসেসমেন্ট নিয়ে থাকি। ঠিক আছে, এই যে চারটা একদম কি মাস্ট নো। ওকে, ফাইন। এরপরে দেখেন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাসেসমেন্ট ডিজাইনার। একজন অ্যাসেসমেন্ট ডিজাইনের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটা শুড নো, পড়তে হবে। ঠিক আছে, হ্যাভ দ্য ক্লিয়ার কনসেপ্ট অফ টিভেট ইনভারমেন্ট, হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অফ দ্য কম্পিটেন্সি বেসড। একদম একবার রিডিং পড়লে এটা পারবেন, মুখস্থ করার কিছুই নাই। ঠিক আছে, রেকর্ডেড কিপিং দ্য ডকুমেন্টেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, আপনি যে ডকুমেন্টেশন বা এভিডেন্সগুলো কালেক্ট করলেন এইগুলোকে আবার আপনার কী করতে হবে? রেকর্ড করতে হবে। তাহলে এভিডেন্স অফ অ্যাসেসমেন্ট প্ল্যান অ্যান্ড আউটকাম উইল বি নিড টু বি অবটেইন অ্যান্ড রিটেইনড ইন দ্য কি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বুক অথবা এনএসডিএ। দ্য রিকোয়ারমেন্ট উইল বি অ্যাসেসমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, অ্যাসেসমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট বলতে কী বোঝায়? অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে মেথডগুলো আমি ব্যবহার করছি, ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি কী কী? অবজারভেশন চেকলিস্ট, ওরাল কোশ্চেনিং শিট, রিটেন কোশ্চেন পেপার, এই জিনিসগুলো আমাকে কি করতে হবে? এইটা খুব ভালোভাবে কি এনএসডিতে ডকুমেন্টেশনের জন্য দিয়ে দিতে হবে। অ্যাসেসমেন্ট রেজিস্ট্রেশন ফর্মটা অবশ্যই ডকুমেন্টেড করতে হবে। ঠিক আছে, আমরা অনলাইনে এটা কি করে দিতে পারি, মানে এটা আমরা সরাসরি মানে ওদের ওয়েবসাইটে আপলোড করে দিতে পারি। হ্যাঁ, অ্যাসেসমেন্ট অফ দ্য কি সেলফ চেক শিট, রেজাল্ট শিট অ্যান্ড কি রেকর্ডিং কম্পিটেন্সি আউটকাম, অ্যাসেসমেন্ট প্রজেক্ট শিট অ্যান্ড কি স্পেসিফিকেশন শিট। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে ওদের অবশ্যই কি জমা দিতে হবে। জমা দিলে ওরা এটা কি করবে? ইয়েতে পৌঁছায় দিবে। আর রেজাল্ট শিটটা আপনাকে আপলোড করতে হবে। আচ্ছা, প্ল্যান অ্যান্ড অর্গানাইজেশন অফ অ্যাসেসমেন্ট প্রসেস। ঠিক আছে, তাহলে প্ল্যান এবং অর্গানাইজেশনের মধ্যে ওই একই জিনিস, অ্যাসেসমেন্ট মেথডগুলো দেওয়া আছে। ওরাল কোশ্চেনিং থাকবে, রিটেন টেস্ট থাকবে, ডেমনস্ট্রেশন থাকবে, ট্রেনি পোর্টফোলিও থাকবে। এইগুলো আসবে, এরপরও জিজ্ঞেস করবে, তারপরেও দেখবেন অনেকে পারেন না। ঠিক আছে, কী কী ইনস্ট্রুমেন্টগুলো আমাকে কি ডকুমেন্টেড করতে হয়? কিছুক্ষণ আগে বললাম, এটা একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেন হুবহু এইভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ইনফরমেশন শিট 3 বলছে কি প্রিপেয়ার অ্যান অ্যাসেসমেন্ট প্ল্যান। আমরা একটা অ্যাসেসমেন্ট প্ল্যান কিভাবে তৈরি করব। স্যার, এটা কত নাম্বার পেজে গেলাম স্যার, একটু প্লিজ স্যার? পেজ নাম্বারটা দেওয়া আছে 45 নাম্বার পেজ, দেখেন। এই যে দেখেন অ্যাসেসমেন্টের জন্য
যে জিনিসগুলো আমার আছে, এই যে এটা দেখেন একটা জিনিস বলছে কি অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট, তাহলে এটা আপনার কিন্তু একটা ইভিডেন্স। ওই যে আপনি যখন ইভিডেন্স তৈরি করবেন না, ইভিডেন্সের মধ্যে এটা একটা ইভিডেন্স থাকবে। এরপর আপনি যদি বলেন এটাকে একটা ইভিডেন্স হিসেবে দিবেন, এই যে এখানে একটা দেখেন দেওয়া আছে এই যে এটা অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট, এটা আপনাকে কি করতে পারেন ওই এভিডেন্সে এইভাবেই কি একটা দিয়ে দিতে পারেন অ্যাসেসর অবজারভেশন, এটাকে হুবহু এইভাবে কি ফরম্যাট করে ওই এভিডেন্সের ভিতরে থাকবে। আপনাদের এভিডেন্স দেওয়ার পরে দেখবেন এটা আছে, শুধু আপনার নামটা পরিবর্তন করে দিলেই হবে, এগুলো নিয়ে আপনার মাথা কমাইতে হবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি যে অ্যাসেসমেন্ট প্রিপার্ড অ্যান্ড অ্যাসেসমেন্ট প্ল্যান, কীভাবে অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি করা যায়। বলছে যে অ্যান অ্যাসেসমেন্ট প্ল্যান ইজ ওভারঅল প্ল্যানিং document for the assessment process that include the range of information and guide assessor which may include the purpose, context, personal competency standard, benchmark, assessment method and tools, evidence plans, তারপরে organization assessment including the physical materials, resource, equipment and relevant information, and assessment plan is developed by the assessment design। সহজ কথা, যখন আমরা একটা অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি করব, ওই অ্যাসেসমেন্ট প্ল্যানটে অ্যাগ্রিমেন্ট শিট নামে যে শিটটা আছে, ওই শিটে যে যে জিনিস আছে সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। অ্যাগ্রিমেন্ট শিটে আছে পারপাস, কনটেক্সট, পার্সোনাল কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তারপরে কি অ্যাসেসমেন্ট মেথড, এভিডেন্স প্ল্যান, এগুলো কি সব ওই ম্যাক্সিমামই এর ইয়েতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাকে কি অ্যাকুমুলেটেড করে সে অনুযায়ী কী করতে হবে, অ্যাসেসমেন্ট প্ল্যানটা করতে হবে। তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যান ইনক্লুড কি পারপাস অ্যান্ড এইম অফ অ্যাসেসমেন্ট, আমাকে অবশ্যই একটা অ্যাসেসমেন্টের কী থাকতে হবে, পারপাস এবং এইম থাকতে হবে, কনটেক্সট থাকতে হবে। কনটেক্সট মানে কি, মানে জাস্ট অ্যাসেসমেন্টের আমরা যদি বলি কনটেক্সট বলতে বোঝায় ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, যে আমার অ্যাসেসমেন্টের জন্য এই সেন্টারটা আসলে সত্যিকারের জন্য রেডি কিনা। রিলেভেন্ট ব্রাঞ্চ মার্ক, ঠিক আছে, একটা ব্রাঞ্চ মার্ক ঠিক করতে হবে যে এইটা পাইলে আমি তাদেরকে আজকে কী দিব, অ্যাসেসমেন্টে কম্পিটেন্স দিব। ঠিক আছে, আদার ইনফরমেশনের ভিতরে আছে কি হোয়াট ইজ টু বি অ্যাসিস্ট, কি আমাকে অ্যাসিস্ট করতে হবে, এটা যদি না পারি তাহলে আমার কি ভ্যালিডিটি বের হবে না। ভ্যালিডিটি মানে কোন জিনিসটা অ্যাসিস্ট করবো ওইটাকে অ্যাসিস্ট করা, তার মানে অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল হবে না। হাউ অ্যাসেসমেন্ট ইজ টেক প্লেস, অ্যাসেসমেন্টটা কখন নেওয়া হচ্ছে, হোয়ার অ্যাসেসমেন্ট টেক প্লেস, অ্যাসেসমেন্টটা কোথায় নেওয়া হচ্ছে, হোয়েন অ্যাসেসমেন্ট কখন কোথায় নেওয়া হচ্ছে, কিভাবে নেওয়া হচ্ছে, কখন নেওয়া হচ্ছে, এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, প্ল্যানের ভিতরে রাখতে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ এ ইফেক্টিভ প্ল্যান, তাহলে এটা আপনি কি দিবেন, শুড নো। ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ প্ল্যান, এই ক্যারেক্টারিস্টিক্সটাও দিতে হবে, এটা শুড নো। তাহলে শুড নোর ভিতরে নিচে যেটা আছে স্টেজ অফ প্রিপারিং অ্যাসেসমেন্ট প্ল্যান, একটা অ্যাসেসমেন্ট প্ল্যান তৈরি করার স্টেপগুলো কী কী। প্রথমে কী করতে হবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউনিট অফ কম্পিটেন্সি, আমাকে ইউনিট অফ কম্পিটেন্সটি বুঝতে হবে। সিলেক্ট দ্য এলিমেন্টসগুলোকে সিলেক্ট করতে হবে যে কোন কোন এলিমেন্টসের উপর কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়ার উপর বেস করে কী করবো আমি ইয়াটা তৈরি করব। তাহলে আইডেন্টিফাই এভিডেন্স রিকোয়ার্ড, পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোকে দেখতে হবে, ডাইমেনশন অফ কম্পিটেন্সি দেখতে হবে, আন্ডারপিনিং নলেজ অ্যান্ড স্কিল দেখতে হবে, তারপর ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি দেখতে হবে। আইডেন্টিফাই দ্য বেস্ট ওয়ে টু কালেক্ট দ্য এভিডেন্স, রেফার টু রুলস অফ এভিডেন্স, তাহলে আমাকে যদি এভিডেন্স কালেক্ট করতে হয় অবশ্যই রুলস অফ এভিডেন্স মেনটেন করে কালেক্ট করতে হবে। ডকুমেন্ট অ্যাসেসমেন্ট এভিডেন্স প্ল্যান, ঠিক আছে, তাহলে এভিডেন্স ডকুমেন্ট অ্যাসেসমেন্ট অর এভিডেন্স প্ল্যান, এই এভিডেন্স প্ল্যানটা ডকুমেন্ট করে রাখতে হবে। ডকুমেন্টিং ইউর অ্যাসেসমেন্ট প্ল্যান ইজ এসেনশিয়াল অ্যান্ড উইল হেল্প ইউ টু স্টে অর্গানাইজড অন ট্র্যাক হোয়াইল দ্য ওয়ার্কিং অফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আপনি যখন অ্যাসেসমেন্টের ডকুমেন্টটা রাখবেন, এটা আপনাকে কি করবে, আপনি যে অ্যাসেসমেন্টটা সঠিক পথে নিচ্ছেন, ঠিক আছে, এটা সঠিক পথে আছে কিনা তার জন্য আপনাকে গাইড করবে। তার মানে এটাকে কি করতে হবে, সবসময় ডকুমেন্টেড রাখতে হবে, কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্ট ফালতু না, সবগুলোই কি স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সম্পর্কে আপনাকে প্রশ্ন ধরবে এবং এটা কি এভিডেন্সের একটা কি ইম্পর্টেন্ট এভিডেন্স, সেটা হচ্ছে কি এইটা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা আসলে কি। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের যদি আমরা পুরাটা দেখি, এখানে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কোয়ালিফিকেশন, তাই না, কোয়ালিফিকেশনের ভিতরে কি এখানে আপনি সিবিটিএ কোন লেভেল করতেছেন এটা দেওয়া আছে, তারপর ইউনিট কোন ইউনিটটা করতেছেন সেটা দেওয়া আছে, তারপর কি ইউনিট ডেসক্রিপ্টর দেওয়া আছে, ইউনিটের মধ্যে কি কি বলতে চাচ্ছে, অ্যাসেসমেন্ট প্রসেস দেওয়া আছে, অ্যাসেসমেন্ট প্রসেসগুলো কি কি, অবজারভেশন, ঠিক আছে, অবজারভেশন, তারপর ওরাল কোশ্চেনিং,
তারপর কম্পিটেন্স অ্যান্ড থার্ড পার্টি, এই যে 4টা অ্যাসেসমেন্ট প্রসেস ABCD দিয়ে আপনি লেখছেন। পরে দেখেন এলিমেন্টস দেওয়া আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে, তার সাথে কি দেওয়া আছে ABCD। ঠিক আছে, এখানে 1 নাম্বার এলিমেন্টসটা আসছে ডিটারমাইন ট্রেনি রিকোয়ারমেন্টস অফ ট্রেনি। এটা হচ্ছে আমার কি সিএসএ থাকা এলিমেন্টস। আর এলিমেন্টসের মধ্যে যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো ছিল কি ছিল, রিলেভেন্ট কারিকুলাম ডকুমেন্ট, ট্রেনি কারিকুলাম কম্পিটেন্স, রেজাল্ট কম্পিটেন্স, মানে এখানে যে পার্টগুলো দেওয়া আছে এজ এ কি পারফরমেন্স ক্রাইটেরিয়া হিসাবে 1 2 3 4 5। এখন এই যে 5টা পারফরমেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই 5টা পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কোনটাকে আমি কিভাবে টেস্ট নিব, দেখেন কোনটাকে আমি কিভাবে টেস্ট নিব। আমি 1 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়াতে কি দিছি, 2টা দিছি বি আর সি। তার মানে 1 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়াতে আমি ওরাল কোশ্চেন তৈরি করব, আর কি করব এখানে আমি কি ডকুমেন্ট তৈরি করতে বলবো। তাহলে এটাতে একটা ডকুমেন্ট তৈরি করবে আর একটা ওরাল কোশ্চেন তৈরি করবে। 2 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়াতে শুধুমাত্র ডকুমেন্ট তৈরি করবে। 3 নাম্বার পারফরমেন্স ক্রাইটেরিয়াতে ডকুমেন্ট। তাহলে মানে কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াটাকে আমি কিভাবে এক্সামিন করব, ওইটা আমার এখানে একটা প্ল্যানিং থাকবে। এবং দেখেন এখানে আমি যেটা লিখছি, এখানে আমি যদি লিখতাম রিটেন কোশ্চেন, তাহলে রিটেন কোশ্চেন আমাকে এই কি পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকেই করা লাগতো। এই জন্য আপনারা যখন তৈরি করবেন, এই যে এটা ম্যাট্রিক্সটা তৈরি করবেন, এই ম্যাট্রিক্সে আপনি যে সিএসটা দিচ্ছেন ওই সিএসের যে পারফরমেন্স ক্রাইটেরিয়াতে যে জিনিস আপনি দিবেন, ধরেন আপনি এখানে আমরা কয়টা আছে দেখেন, ডকুমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা করে টিক চিহ্ন দেওয়া আছে, এই 9টা ডকুমেন্ট থাকতে হবে। তারপর ওরাল কোশ্চেন দেওয়া আছে 3টা ঘরে, তাহলে 3টা ওরাল কোশ্চেন এই ঘর থেকে কি থাকতে হবে। এরকম আমি 10টা কি ওরাল কোশ্চেন দিব, 10টা রিটেন দিব। ঠিক আছে, যে জায়গায় টিক চিহ্ন দিব ওই এলিমেন্টস থেকে আমি কি তৈরি করব, রিটেন কোশ্চেন তৈরি করব। দেখেন এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। ঠিক আছে, এভিডেন্স কি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, এইখান থেকে আমি প্ল্যান করি আসলে কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আমি কিভাবে পরীক্ষাটা নিব। সব পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে তো আর রিটেন নেওয়া যাবে না। যেটা নলেজ বেস সেখান থেকে রিটেন নিব, যেটা প্র্যাকটিক্যাল বেস সেটা থেকে আমি ডেমনস্ট্রেশন নিব। ঠিক আছে, ওইটা ডেমোর ভিতরে চলে যাবে। ওকে, ঠিক আছে, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা অনেক বোঝার আছে। আমরা যখন এই আপনাদের এভিডেন্স পড়াবো তখন এটা কি আরও বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, আপনাদের ভয় পাওয়ার বা ডিসহার্টেড হওয়ার কোনো কারণ নাই। এখানে দেখেন একটা টপিকস দেওয়া আছে, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্সটা কাকে বলে এটা আপনি একটু মনে রাখবেন। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে কত, 50 পেজের পরে আর কি, 51 পেজ। কি বলছে দেখেন, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলছে, অ্যাসেসমেন্ট মাসনো, এটা একদম মাসনো অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। আচ্ছা, এর আগে আমরা একটা ম্যাট্রিক্স পড়ছিলাম, মনে আছে আপনাদের, সেটা হচ্ছে কি রিস্ক ম্যাট্রিক্স, তাই না? ঠিক আছে, অধ্যায় নাম্বার 3 এই CBLM 3-তে আমরা পড়ছিলাম রিস্ক ম্যাট্রিক্স। আর আজকে আমরা পড়লাম কি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স একই সাথে ছোট একটা ডায়েরির ভিতরে নামগুলা সংজ্ঞাটা যদি লিখে রাখেন, বারবার সংজ্ঞাটা দেখলে আপনার মনে থাকবে যে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি রিস্ক ম্যাট্রিক্স। যে কোনো একটা ম্যাট্রিক্স পরীক্ষায় আসতেই পারে। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স ইজ এ টুলস দ্যাট অ্যালাউ দ্যাট ম্যাপ, এটা একটা ম্যাপিং। ঠিক আছে, এভরি এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্টস, ইট ইজ পারফরমেন্স অ্যান্ড ইটস পারফরমেন্স ক্রাইটেরিয়া এগেনস্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেথড। তাহলে কোন মেথডের মাধ্যমে কোন এলিমেন্টসের কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াতে আমরা মানে পারফরমেন্স ক্রাইটেরিয়াটাকে আমরা জাস্টিফাইড করব, এটা যে ম্যাপিংয়ের মাধ্যমে আমরা করি সেটাকে আমরা কি বলতেছি, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। ঠিক আছে, রিভিউইং অফ অ্যাসেসমেন্ট প্ল্যান, রিভিউইং অফ অ্যাসেসমেন্ট প্ল্যান ইজ এ কি ক্রিটিক্যাল টু ইনশিওর দ্য পারপাস অফ আউটকাম অফ অ্যাসেসমেন্ট প্ল্যান হ্যাভ বিন অ্যাচিভড। ঠিক আছে, তার মানে কি অ্যাসেসমেন্ট, সংজ্ঞাটা যদি আরেকবার বলতেন। সংজ্ঞাটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাপিং। হ্যাঁ, যে ম্যাপিংয়ের মাধ্যমে আমি আলটিমেট একটা ম্যাপ করি। হ্যাঁ, ওই ম্যাপিংয়ে কি থাকে যে কোন কোন এলিমেন্টস কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াকে আমি কোন অ্যাসেসমেন্ট মেথডের মাধ্যমে কি করব, অ্যাসেস করব। ঠিক আছে, তার মানে আপনার আমার প্রত্যেকটা এলিমেন্টসের যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সবগুলোকে আমার কি করতে হবে, অ্যাসেস করতে হবে। তাহলে কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াকে আমি কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আমি রিটেন কোশ্চেন করব, কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আমি ডেমনস্ট্রেশন নিব, কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আমি ওরাল কোশ্চেন করব। ঠিক আছে, এই টাইপের জিনিসের একটা ম্যাপিং থাকবে আমার কাছে। ওই ম্যাপিংটাকে আমি কি বলতেছি, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি এভিডেন্স।
যে এভিডেন্স আমরা তৈরি করব, ঠিক আছে, আমাদের অবশ্যই একটা এভিডেন্স তৈরি করা লাগবে, ঠিক আছে, এভিডেন্সটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর অ্যাসেসমেন্টের জন্য, অ্যাসেসরের জন্য এভিডেন্স কোনটা? কোশ্চেন শিট, তাই না? মানে প্রশ্নের যে উত্তরগুলো আমরা লিখতেছি এটাই তার জন্য কি এভিডেন্স, মানে যে ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করি এটাই কি এভিডেন্স। তাহলে মেথড অফ এভিডেন্স গ্যাদারিং, কীভাবে এভিডেন্স গ্যাদার করা যায়? বলছে দেয়ার আর ভেরিয়াস ওয়ে টু গ্যাদারিং এভিডেন্স। কী কী আছে? মাল্টিপল অবজারভেশন, 2 নম্বর ডেমনস্ট্রেশন, 3 নম্বর অ্যাসেসমেন্ট টেকনিক্স, 4 নম্বর রিটেন টেস্ট, ওরাল টেস্ট, রেফারেন্স ফ্রম দ্য প্রিভিয়াস এমপ্লয়ি। এই প্রত্যেকটা জিনিসই কি এভিডেন্স ক্রাইটেরিয়ন, ঠিক আছে। এখন কি কি প্রসেসের মাধ্যমে আমরা নিতে পারি? যেমন আমরা ইন্টারভিউ নিতে পারি, ঠিক আছে, আমরা প্রেজেন্টেশন নিতে পারি, আমরা রিটেন নিতে পারি, আমরা কোশ্চেন ডায়লগস করতে পারি, আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, সে উত্তর দিবে। তারপরে কি আমরা কিছু সিম্পল ওয়ার্ক তাকে দিতে পারি, তার পোর্টফোলিওটা দেখতে পারি, সিমুলেশন প্লেসে তাকে কাজ করতে আমি দিতে পারি। তারপর কি মানে সে যে কাজটা পারে ওইটার মতো একটা কাজ তাকে আমি দিতে পারি, অবজারভেশন লিস্ট তৈরি করতে পারি, প্রজেক্ট করতে বলতে পারি, সেলফ অ্যাসেসমেন্ট করতে বলতে পারি, ঠিক আছে, লার্নিং জার্নাল, ঠিক আছে, তারপর বিভিন্ন লগ বুক, এই টাইপের জিনিসগুলো কি আমি রেফারেন্স হিসেবে নিয়ে এভিডেন্স তৈরি করতে পারি। এই যে এতগুলা জিনিস, এটা থেকে আমি চুজ করব যে আজকের অ্যাসেসমেন্টের জন্য কোন কোন অ্যাসেসমেন্ট টুলসটা আমি কী করব, ফলো করব এভিডেন্স গ্যাদার করার জন্য। তাহলে এভিডেন্স গ্যাদারিং টুলস কী কী? ওই যে অ্যাসেসমেন্ট মেথডগুলাই, অবজারভেশন চেকলিস্ট, থার্ড পার্টি রিপোর্ট, ডেমনস্ট্রেশন চেকলিস্ট, ডেমনস্ট্রেশনে কী থাকে? টাস্ক চেকলিস্ট, টাস্ক অবজারভেশন চেকলিস্ট, তারপর ওয়ার্ক রিলেটেড প্রজেক্ট, কোশ্চেনিং, পোর্টফোলিও। পারপাস অফ এভিডেন্স গ্যাদারিং, এভিডেন্স গ্যাদারিংয়ের উদ্দেশ্য কি? হেল্প দ্য ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড। হ্যাঁ, আমরা আসলে তার কাছে কী চাচ্ছি ওইটাকে কি বের করতে সাহায্য করা। ফোকাস দ্য অ্যাসেসর টু এভিডেন্স গ্যাদারিং, মানে কোন কোন এভিডেন্স গ্যাদার করতে হবে এটা কি ফোকাস করার ক্ষেত্রে। রেকর্ড দ্য অ্যাসেসমেন্ট আউটকাম, অ্যাসেসমেন্ট আউটকামটা রেকর্ড করার জন্য, ঠিক আছে, যে আপনি কি অ্যাসেসমেন্ট দিয়েছেন। আপনি যদি কখনো বলেন যে আমি আপনার বিরুদ্ধে কি করবো এনএসডিতে, বা আপনার যে আমার বিরুদ্ধে যে ডিসিশন দিয়েছেন সেই ডিসিশনের বিরুদ্ধে আমি এনএসডিতে অ্যাপিল করব, তাহলে তো আমাকে এভিডেন্স ছাড়া তো ঝামেলায় পড়ে যাব আমি, তাই না? যে আমি আপনাকে নট ইয়েট কম্পিটেন্স দিছি, আমার এভিডেন্স বলছে আপনি নট ইয়েট কম্পিটেন্স, সেই জন্য দিছি। বাট আমার এভিডেন্স যদি নট ইয়েট কম্পিটেন্স আপনাকে না বলে, আমি আপনাকে কখনোই নট ইয়েট কম্পিটেন্স দিতে পারি না। সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেথড, ঠিক আছে, এর আগেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমাকে কি করতে হবে? অবস্থা বুঝে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেথড কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এই ছিল আমাদের আজকের সিলেবাস। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 64, ইনফরমেশন শিট 4। এই যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। তাহলে একটা অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করার জন্য কি কি যে ইনস্ট্রুমেন্টগুলো আমাকে লাগবে, তাহলে দেখেন অ্যাসেসমেন্ট টুলস কি কি আছে। বলছে অ্যাসেসমেন্ট টুলস contain both instrument and the instrument for gathering and interpreting evidence। দেখেন অ্যাসেসমেন্ট টুলস যেগুলোকে আমরা বলতেছি এগুলোকে আমরা কি বলতেছি? ইনস্ট্রুমেন্ট বলতেছি। আর ইনস্ট্রুমেন্টগুলোর সাহায্যে আমরা কি করতেছি? এভিডেন্স গ্যাদার করতেছি। তাহলে অ্যাসেসমেন্ট টুলস ইনক্লুড কি কি আছে? স্পেসিফাইড কোশ্চেন, সিলেক্ট অ্যাসেসমেন্ট মেথড, প্রোফাইল অফ কি অ্যাকসেপ্টেবল পারফরম্যান্স, ঠিক আছে, প্রসিডিউরের ভিতরে আছে ইনফরমেশন ইনস্টিটিউট। আচ্ছা, অ্যাসেসমেন্ট টুলস এবং কি অ্যাসেসমেন্ট টুলস তো এর আগেও আমরা পড়লাম, যেমন রিটেন এক্সামিনেশন, ভাইভা, এগুলো সবই কি অ্যাসেসমেন্ট টুলসের ভিতরে পড়ে। তাহলে এখানে আপনি যেটা ইম্পর্টেন্টলি পড়বেন অ্যাসেসমেন্ট টুলসের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা হচ্ছে কি অবজারভেশন চেকলিস্ট, কি ডেভেলপিং অ্যাসেসমেন্ট চেকলিস্ট। এখান থেকে 1 নাম্বার পড়বেন অবজারভেশন চেকলিস্ট। অবজারভেশন চেকলিস্টটা কি? চেকলিস্ট দ্যাট আর এক্সট্রিমলি ইউজফুল টুলস টু স্ট্রাকচার অবজারভেশন, ঠিক আছে। একে কি করে? প্রমোট ফর দ্য অ্যাসেসর, অ্যাসেসরকে হেল্প করবে, গাইড ফর দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের জন্য এটা একটা গাইডলাইন থাকে, ঠিক আছে। প্রিপারিং অবজারভেশন চেকলিস্ট, অবজারভেশন চেকলিস্টটা তৈরিও করতে হবে, ঠিক আছে। হোয়াট এভিডেন্স মাস্ট বি অবজার্ভ হোয়াইল দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটি বিং পারফর্ম। কী কী অবজারভেশন আমার দেখতে হবে? এলিমেন্টস এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া সব ঠিক আছে কিনা, আন্ডারপিনিং নলেজগুলো ঠিক আছে কিনা, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, তার মানে কি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কন্টিনজেন্সি রিলেটেড বিষয়গুলো পারে কিনা, ডাইমেনশন অফ কম্পিটেন্সি এটা আছে কিনা, ঠিক আছে।
এরপরে আছে কি সিলেক্ট অবজারভেশন চেকলিস্ট টেম্পল, একটা টেম্পল সিলেক্ট করতে হবে। তারপর কি ইন্টার দ্য অবজারভেশন পয়েন্ট অ্যান্ড টেম্পলস। হোয়েন অবজারভেশন ইজ, আচ্ছা আবার বলেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার আমার। জি বলেন। আন্ডারপাইনিং যে স্কিলটা বললেন এটা আসলে একটু বুঝি না স্যার, যদি বলতেন আন্ডারপাইনিং স্কিল। আচ্ছা আন্ডারপিনিং স্কিল তাই না, বা আন্ডারপাইনিং স্কিল। আন্ডারপাইনিং স্কিল, আপনার কি আজকে ফার্স্ট ক্লাস? আচ্ছা আমি তো একদম একবারে প্রথম থেকে ছিলাম। তাহলে তো এটা বুঝার কথা। দেখি কার কি অবস্থা, আমি একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। এটা যদি আপনি না বুঝেন তাহলে আমার আগের পড়াগুলা পুরাটাই ব্যর্থ হয়েছে। কারণ আন্ডারপিনিং নলেজ কিন্তু এখন না, এর আগেও বেশ কয়েকবার আসছে আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, তাই না? এটা আমাদের আমরা যখন পড়ছিলাম সিএস পড়ছি, সিএস এরও কি একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটাও নিব, তার সাথে কি এটাও আমি একটু জিজ্ঞেস করব, হ্যাঁ। আচ্ছা মিস ফাহমিদা সুলতানা আছেন? মিস ফাহমিদা সুলতানা, আমি ওনাকে দেখেছিলাম সম্ভবত। ওকে। মিস্টার মামদুদ হোসেন আছেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিস্টার মামদুদ হোসেন আছেন আপনি? জি স্যার। আচ্ছা আপনি বলেন তো কি বলছে ইন্টারপ্রিনিং নলেজটা কি? আন্ডারপাইনিং স্যার। হ্যাঁ আন্ডারপাইনিং নলেজটা কি? হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি, বলেন আপনি। কোনটা স্যার? এই যে আমরা বলি না যে আন্ডারপ্রিনিং নলেজ, আন্ডারপ্রিনিং স্কিলড, হ্যাঁ এই আন্ডারপ্রিনিং নলেজ এবং আন্ডারপ্রিনিং স্কিলটা কি? স্যার একটা কাজের জন্য স্যার আমার যে নলেজের স্কিলটা থাকা দরকার ওইটাই তো। আমার কোনো কাজের জন্য যে নলেজ অ্যান্ড স্কিলটা লাগে ওইটা? জি স্যার। আচ্ছা প্রশ্নের উত্তরটা কিন্তু ক্লিয়ার হয় নাই, ঠিক আছে। আচ্ছা দেখি আমি কার কি ধারণা, আমি একটু জাস্ট দেখি। আমি বলতেছি না কার উত্তর ঠিক আছে, আমি লাস্টে বলবো কার উত্তর ঠিক আছে। মিস কানিজ আছেন আপনি? আপনি বলতে পারবেন আন্ডারপিনিং নলেজটা কি? জি না স্যার। আচ্ছা প্রবলেম নাই, আপনি থাকেন, হ্যাঁ। আচ্ছা আব্দুল্লাহ আবির আছেন আপনি? আচ্ছা মহসিনুল করিম আছেন আপনি? জি স্যার। আপনি বলেন তো আন্ডারপিনিং নলেজ অ্যান্ড আন্ডারপিনিং স্কিল বলতে কি বুঝেন? স্যার আন্ডারপিনিং নলেজ বলতে আমরা বুঝি যে কোন একটা কাজকে সফলভাবে শেষ করার জন্য যে আমাদের যে একটা প্রাথমিক জ্ঞান যে জানা লাগে ওইটা হচ্ছে আন্ডারপিনিং নলেজ বলা হয়। এই প্রাথমিক জ্ঞানটা কি জানা লাগে, মানে যে প্রাথমিক জ্ঞানটা জানা লাগে এইটা কি আন্ডারপিনিং নলেজ? জি স্যার, যেটা মানে জানা আমাদের জন্য আবশ্যক, যে প্রাথমিক যে তথ্যগুলো বা প্রাথমিক যে প্রাইমারি যে নলেজ গুলো জানা আমাদের জন্য আবশ্যক, এটাই আমার মতে স্যার আন্ডারপিনিং নলেজ। আচ্ছা গুড। আচ্ছা এরপরে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখি মনিরুজ্জামান আছেন আপনি? হ্যালো মিস্টার মনিরুজ্জামান আছেন? স্যার আপনি আছেন? আপনি বলেন তো আন্ডারপিনিং নলেজ আর স্কিল মানে কি? বলবো। হ্যাঁ বলেন। স্যার এটা হচ্ছে প্রয়োজনের তুলনায় কম, প্রয়োজনের তুলনায় কম ব্যবহার করাকে আন্ডারপ্লিং বলে স্যার। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা মনোয়ার হোসেন আছেন? মনোয়ার হোসেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি স্যার ভালো আছি। আচ্ছা একটু বলবেন আন্ডারপিনিং নলেজ এন্ড স্কিল বলতে আপনি কি বুঝেন? দেখেন আমি কিন্তু এটা আপনাদেরকে জাস্ট আমি আপনার নলেজটা জানতে চাচ্ছি যে আন্ডারপিনিং নলেজ বলতে আপনি কি বুঝেন, পার্সোনালি বলেন শুধু, হ্যাঁ বইয়ের থেকে না। এটা হলো স্যার এটা হলো যেটা
এসেনশিয়াল থিওরিটিক্যাল নলেজ, মৌলিক জ্ঞান, একটা কাজের জন্য যে মৌলিক জ্ঞানটা দরকার সেটাই হলো আন্ডারপিনিং নলেজ। আর আন্ডারপিনিং স্কিল? স্কিল হলো ওই কাজের দক্ষতা, ওই কাজটা আমি কত মানে আমার যে থিওরি যেটা পড়ে আসছি থিওরিটিক্যাল নলেজকে আমি সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা হলো স্কিল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মিস নাদিয়া বিনতে আক্তার আছেন? মিস নাদিয়া আছেন আপনি? ওকে। মিস অন্তরা আছেন? মিস্টার আফসারুজ্জামান আছেন? আফসারউদ্দিন আছেন? আমি কোশ্চেন করছিলাম আর কি আন্ডারপ্যানিং নলেজ সম্পর্কে। জি বল। ও, আপনি কোশ্চেন করছিলেন? আচ্ছা, ফাইন, ঠিক আছে। আপনার কোশ্চেনে কিন্তু অনেকগুলো উত্তর পাচ্ছেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সাকিব আছেন? সাকিব সাহেব আছেন আপনি? হ্যালো। আমি যা বলছিলাম আপনি তখন ইয়ে করেছিলেন, আমি আস্তে আস্তে পরে আরেকজনের কাছে চলে গেলেন। ও আচ্ছা আচ্ছা, মিস ফাহমিদ আপনি বলেন, সমস্যা নাই, আমি আপনার প্রেজেন্টটা দিয়ে দিয়েছি, কারণ আপনি যখন আপনাকে অ্যাকসেপ্ট করি তখন আমি দেখেছি। আমি স্যার স্যার কি বলেছিলেন স্যার? আন্ডারপ্রিনিং নলেজ এবং স্কিল বলতে কি বোঝান? স্যার আমাদের যে মানে একটা নির্দেশনা আছে না, একটা একটা গাইডলাইন আছে যে মাত্র শুধু ওটার স্যার যে ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ নলেজ যেটা, সেটা স্যার আন্ডারপিনিং নলেজ, মানে যেটা সূক্ষ্ম আমাকে জানতেই হবে, এটা ছাড়া আমি কাজটা করতে পারবো না। আচ্ছা, ঠিক আর আছে। ওই কাজটা করার জন্য যে আমার দক্ষতা লাগবে সেটা হচ্ছে আন্ডারপিনিং স্কিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা স্যার মাস্ট নো, আমাকে জানতেই হবে। হ্যাঁ, ওকে, ফাইন। মিস রওশনারা আছেন? শারমিন, রওশনারা, সানজিদা শারমিন আছেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কে বলছেন? দুইজনের নাম বলছি আমি। আচ্ছা, সঞ্জিদা শারমিন। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বলেন তো আন্ডারপ্রিনিং নলেজ এবং স্কিল বলতে আপনি কি বোঝেন? আচ্ছা, আন্ডারপিনিং নলেজ হচ্ছে একটা টাস্ক বা জব পারফর্ম করার জন্য যে বেসিক নলেজটা জানতে হবে, মানে সেই টাস্কটা করার জন্য রিকোয়ার্ড যেই নলেজটা থাকতে হবে সেটাকে বলছে। আর স্কিলসটাও তো সেটাই ফান্ডামেন্টাল স্কিলস একটা বলেছিলেন, ওইটাই মানে এসেনশিয়াল স্কিল ওই টাস্কটা করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আচ্ছা, মিস্টার হাবিব আছেন? জি স্যার। আপনি বলেন তো আন্ডারপ্রিনিং নলেজ আর স্কিল বলতে কি বোঝেন? স্যার আন্ডারপ্যানিং স্কিল হলো প্রয়োজনের তুলনায় কোনো জ্ঞান সঞ্চালন করা আর কি, মানে একটু কম। প্রয়োজনের তুলনায় কম সঞ্চালন করা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সোহরাব সাহেব আছেন? স্যার কোশ্চেনটা তো আমি করছিলাম স্যার। ও আচ্ছা, কোশ্চেনটা না আফসার সাহেব বলছিল। আফসার সাহেব আর আপনি কি একই ব্যক্তি? একই ব্যক্তি। আমার স্কুলের নামে ইয়াকুলা আর কি, আমার ইয়াকা, এই জন্য ওই স্কুলের নামটা বারে বারে আপনাকে। আমার স্কুলের নাম হচ্ছে শাহপুর আব্দুল স্কুল আর কি, আর আমার নাম হচ্ছে শুভরা হোসেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দুজন সেম। আমি তো এই দুজনকে আবার আলাদা আলাদা ভাবে ট্রিট করতেছি। আপনি ওখানে স্কুলের নামের জায়গায় রিনেম করে আপনার নামটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, একটু সুবিধা হবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ শুভরা হোসেন, আমার স্কুলের নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। মিস্টার আলামিন আছেন? হ্যালো। জি
স্যার। আপনি বলেন তো এন্টারপ্রেনিং নলেজ এবং স্কিল বলতে কি বোঝেন? স্যার আন্ডারপ্রেনিং নলেজ হচ্ছে ওই যে প্রাথমিক যে নলেজগুলো দরকার হয় ওগুলাই হচ্ছে আন্ডারপ্রেনিং নলেজ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, শরীফুল ইসলাম আছেন? মিস্টার শরীফুল ইসলাম। ওকে, এমন কেউ কি আছেন যাকে আমি এখনো ডাকিনি? আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যাকে আমি এখনো নাম কল করিনি? মানে কেউ নেই, এই তো? তারপর কেউ নাই মনে হয় স্যার, সবাইকে টাকা দিতে মনে হয়। ওকে, ফাইন, হ্যাঁ, ঠিক আছে। দেখেন, মেইন কথা হচ্ছে কি, আপনারা যে জিনিসটা বলছেন আন্ডারপ্রিনিং নলেজ, আসলে কি ম্যাক্সিমামই ঠিকই বলছেন। হ্যালো, জি বলেন। হ্যালো, ওকে, ফাইন। দেখেন, আন্ডারপ্রিনিং নলেজ বলতে আসলে সেটাই বোঝায়, আমরা দেখেন সিএস এর মধ্যে যেহেতু আন্ডারপ্রিনিং নলেজ অ্যান্ড স্কিল দেওয়া আছে, তার মানে সিএস এর ভিতরে ওই জিনিসগুলাই দেওয়া আছে যে আমার এখানে পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা ঠিকভাবে পারফর্ম করার জন্য অ্যাটলিস্ট বেসিক যে নলেজটা আমার থাকা লাগবে। ঠিক আছে, একেবারে বেসিক নলেজ যেটা আমার অবশ্যই কি জানা লাগবে, মানে মাস্ট নো যে অংশটুকু আছে, এটাকে আমরা কি বলতেছি? আন্ডারপ্রিনিং নলেজ বলতেছি। ঠিক আছে, আর স্কিল কি? একই বিষয়, ন্যূনতম যতটুকু দক্ষতা আমার থাকতে হবে একটা কাজ করার জন্য। ঠিক আছে, এই দক্ষতাটুকুকে কি বলতেছি? আন্ডারপ্রিনিং স্কিল। ঠিক আছে, আমার সিএস এর মধ্যে যেহেতু এই শব্দটা কিন্তু দেওয়া আছে, তাই না? যে আমার সিএস এর কথাগুলো আমরা জানি যে ওইখানে এলিমেন্টস দেওয়া আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়ার পরেই দেওয়া আছে কি? আন্ডারপ্রিনিং নলেজ অ্যান্ড স্কিল। ঠিক আছে, তার মানে একটা সিএস এর মধ্যে যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো ঠিকমতো করার জন্য বা ঠিকমতো সঠিকভাবে স্কিল হওয়ার জন্য ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোতে আপনার বেসিক যে নলেজগুলো লাগবে, থিওরিটিক্যাল নলেজ এবং কি প্র্যাকটিক্যাল নলেজ, যে বেসিক নলেজগুলো জানা থাকা লাগবে, তাকে আমরা কি বলতেছি? আন্ডারপ্রিনিং নলেজ অ্যান্ড স্কিল। ক্লিয়ার তো? এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়াটাকে কি করার জন্য? পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোতে কম্পিটেন্ট হওয়ার জন্য, অথবা কি পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোতে দক্ষ হওয়ার জন্য। ঠিক আছে, যেমন ব্লাড প্রেশার মেজারমেন্ট, এটা আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়াতে আছে, কিন্তু আপনার যদি ব্লাড প্রেশার সম্পর্কে ধারণা না থাকে, ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনার কাছে ব্লাড প্রেশার মাপা মানে 120/80, এটাই, এর চেয়ে বেশি কোনো শব্দ আপনি জানেন না। ঠিক আছে, তাহলে মেপেও আপনার কোনো লাভ হবে না। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট বেসিক যে নলেজটা জানা থাকলে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করা সহজ। ওই বেসিক নলেজটাকে আমরা কি বলতেছি? আন্ডারপ্রিনিং নলেজ। আর কোনো একটা কাজ করার জন্য একদম বেসিক যে স্কিলটা থাকা লাগবে, সেই স্কিলটাকে আমরা কি বলতেছি? আন্ডারপ্রিনিং স্কিল। ক্লিয়ার তো? এটা আপনাদের ম্যাক্সিমামের উত্তরই ঠিক আছে, যেহেতু এটা পার্ট অফ সিএস এর অংশ, তার মানে অবশ্যই এটা আপনাকে কি থাকায় লাগবে। ওকে, ফাইন। এখানে আমাদের একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা ভাইবাতে মাঝে মাঝেই ধরে, সো এই জায়গাটাতে আপনি অবশ্যই কি মাস্ট নো হিসাবে দিয়ে নেবেন। বলছে হোয়েন, একদম লাস্ট পেজে দেখেন, 65 পেজে বলছে হোয়েন অবজারভেশন ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোন কোন ক্ষেত্রে অবজারভেশন করা যাবে না। বলছে অ্যাক্টিভিটি দ্যাট অকার্ড ইরেগুলারলি, যে জিনিসটা রেগুলার হচ্ছে না সেটাকে আপনি কখনোই কি করতে পারবেন? অবজার্ভ করতে পারবেন না। ডিফিকাল্ট টু অবজার্ভ, যদি কোনো জিনিস অবজার্ভ করা অনেক ডিফিকাল্ট হয়। অ্যাক্টিভিটি দ্যাট রিকোয়ার টু প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, ঠিক আছে, যদি এমন কোনো অ্যাক্টিভিটি থাকে যেটা অনেক প্রাইভেট এবং কনফিডেন্সিয়াল, তাহলে সেটা কি করা যাবে না? অবজারভেশন করা যাবে না। তারপর সিচুয়েশন হোয়ার ইট মে নট বি কালচারালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যদি কালচারাল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো বিষয় থাকে সেটাকে অবজারভেশন লিস্টে বা অবজারভেশন করা যাবে না। সিচুয়েশন হোয়ার ওয়ার্ক প্লেস সেফটি, মানে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যে ওয়ার্ক প্লেস সেফটিটা হ্যাম্পার্ড হতে পারে, সেই ক্ষেত্রেও আমাকে অবজারভেশনটা করা যাবে না।
তাহলে এই জিনিসটা মাস্ট নো, একদম অবশ্যই পড়বেন। আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেনিং ইজ প্রিপার্ড হোয়েন, মানে কখন ওরাল কোশ্চেনিং ব্যাপারটা তৈরি করা হয়, কি কারণে তৈরি করা হয়? যখন অবজারভেশন ক্যান নট বি ইউজড, মানে যখন আমি অবজারভেশন করতে পারবো না, তখন ওই জিনিসটাকে আমি কি করব? কোশ্চেন তৈরি করব, মৌখিক ভাইবা নিব তাকে। ভেরিফাইং অবজারভেশন, অবজারভেশনটাকেই কি ভেরিফাইড করার জন্য যে আসলে আমি যেটা অবজার্ভ করছি সেটা সঠিক কিনা, সে আসলে এটা জানে কিনা। চেক আন্ডারপিনিং নলেজ, এটা সম্পর্কে তার বেসিক নলেজ কতটুকু আছে এটা চেক করার জন্য আমি কোশ্চেনিং তৈরি করি। এক্সপ্লোর দ্য ডাইমেনশন অফ কম্পিটেন্সি, বিভিন্ন কম্পিটেন্সি ডাইমেনশন করার জন্য আমি কোশ্চেন করি। যেমন কন্টিজেন্সি স্কিলের জন্য কোশ্চেন করতে হবে যে এই কাজটা হোয়াট ইফ এই কাজটা এরকম না হয়ে যদি এরকম হতো তাহলে কি করতেন, ঠিক আছে? তাহলে হোয়াট ইফ দিয়ে যদি প্রশ্ন করে বুঝতে হবে এটা কন্টিজেন্সি স্কিল রিলেটেড কোশ্চেন। এই যে ওরাল কোশ্চেন, ওরাল কোশ্চেনিং টুলস, এটাও আপনার একটা কি এভিডেন্স। আচ্ছা, থার্ড পার্টি রিপোর্ট, থার্ড পার্টি রিপোর্টে কী কী জিনিস থাকে? এই যে এখানে দেওয়া আছে থার্ড পার্টি রিপোর্ট, থার্ড পার্টি রিপোর্টে কী কী জিনিস থাকে? 64 পেজ। এই থার্ড পার্টি রিপোর্টে যে জিনিসগুলো থাকবে ওই জিনিসগুলো আমাকে একটু মুখস্থ করতে হবে যে থার্ড পার্টির মধ্যে কোনটা আছে। তাহলে থার্ড পার্টির মধ্যে কোনটা আছে দেখেন, এভিডেন্স প্রোভাইডেড বাই দ্য পারসন হু হ্যাজ ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অন দ্য কি ক্যান্ডিডেট পারফরমেন্স, মানে এমন একটা এভিডেন্স দিছি যেটা ক্যান্ডিডেট কোনো এক কালে আমার সাথে কাজ করতো সেইটার উপর ভিত্তি করে কি আমি তাকে এভিডেন্সটা দিয়ে দিছি। যেমন টেস্টিমোনিয়াল দিতে পারে, অনেক দিন পরে আপনি আসছেন এসে আমার প্রতিষ্ঠান থেকে টেস্টিমোনিয়াল নিয়ে গেছেন। অফেন সাপ্লাইড বাই পারসন ইন অথরিটি, মানে যেটা কোনো কি অথরিটির মাধ্যমে কি পেয়েছেন, আপনার প্রতিষ্ঠানের এইচআরের মাধ্যমে একটা কি বিষয়, মানে একটা টেস্টিমোনিয়াল পেয়েছেন, সেটা হচ্ছে কি থার্ড পার্টির থেকে হবে। ঠিক আছে, তার মানে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো মূলত থার্ড পার্টি রিপোর্টের মধ্যেই পড়ে। এরপর হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে, পরের পেজে দেওয়া আছে এটা কি পোর্টফোলিও। তাহলে থার্ড পার্টি রিপোর্টটা পড়া লাগবে মাসনো, পোর্টফোলিওটা পড়া লাগবে কি মাসনো, যে পোর্টফোলিওর ভিতরে কি কি এভিডেন্সগুলো লাগে। ঠিক আছে, তাহলে পোর্টফোলিওর ভিতর ট্রেনিং রেজাল্ট লাগবে, ট্রেনিং ওয়ার্কবুক লাগবে, রেফারেন্স লাগবে, জব ডেসক্রিপশন লাগবে, ফটো লাগবে, এগুলো কি পোর্টফোলিওর একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আমাদের এই ইয়াটা শেষ, নেক্সট ক্লাস আমরা 12 নাম্বার ইয়াটা পড়বো, আর এইটার উপরে বেস করে নেক্সট ক্লাসে আমরা একটা ইয়া দিব আপনাদের, শুধুমাত্র শর্ট কোশ্চেন। ঠিক আছে, হয়তো বা 15টা বা 10টার মতো শর্ট কোশ্চেন দিব, এই শর্ট কোশ্চেনের আনসারগুলো আপনাদের করলেই হবে। ঠিক আছে, জি আপনারা বলতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আমরা এটা সলভ করে দিতে চেষ্টা করব। এখানে প্রশ্ন করছে কি কি, নেম দ্য অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট দ্যাট ইউ মে ইউজ, অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্টগুলোর নাম, গিভ দ্য এক্সাম্পল অফ অ্যান কি কন্টিজেন্সি কোশ্চেন, একটা কন্টিজেন্সি কোশ্চেনের একটা এক্সাম্পল বলেন। হোয়াট ডু ইউ এক্সপ্লেইন থার্ড পার্টি রিপোর্ট, থার্ড পার্টি রিপোর্ট কীভাবে এক্সপ্লেন করা হয়। তাহলে এখানে বলছে দেখেন ওই প্রথম কোশ্চেনের উত্তর কি বলছে, অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো কী কী দেখেন, অবজারভেশন চেকলিস্ট, ওরাল কোশ্চেনিং, থার্ড পার্টি রিপোর্ট, এগুলো সব কি অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। এরপরে প্রশ্ন করছে হোয়াট উড ইউ ডো ইফ, যদি এটা এরকম হয় তুমি কি করবা, এটা একটা কি কন্টিজেন্সি রিলেটেড কোশ্চেন। থার্ড পার্টি রিপোর্টে যা জিনিসগুলো আছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম ওইটা এখানে কি দিয়ে দিছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, অতটা সময় সাথে থাকার জন্য, আর বেস্ট অফ লাক। একটু পড়াশোনা করেন, দেখা যাক কি হয়, আগামী সোমবার ইনশাল্লাহ দেখা হবে। স্যার জি, আচ্ছা সোমবারের কি স্যার ওই 30টাতে 25টা প্রশ্ন দেন এগুলোকে দিবেন নাকি স্যার? সোমবারে কোশ্চেন ওই 25 মার্কের বললাম না, সোমবারে আমরা কি দিব, সোমবারে আমরা আপনাকে 15টার মতো 10 থেকে 15টার মতো কি দিব, শর্ট কোশ্চেন দিব। ঠিক আছে, আপনি শর্ট কোশ্চেনগুলোর আনসার লিখলে হবে, কোনো এমসিকিউ থাকবে না। ক্লিয়ার?